রাবারি ভবঘুরের হাতের ডুগডুগি বেজে উঠেছে। একপাশে বসে থাকা আরেক সাগরেদের হাতের ছোট্ট তারযন্ত্রে বেজে উঠেছে রক্তে দোলা দেওয়া মরুভূমির কাটা কাটা তীক্ষ্ণ সুরের টুকরো। अरे वक्की का खेलने को भाई, अरे आजा आजा बाहर आजा भाई, अरे जादुई पौधे के अंदर छुपा हुआ ये मराज। সুর করে কথাগুলো বলতে বলতেই 13-14 বছরের ছেলেটা গোলাকার ক্যাকটাসটাকে হাতের লাঠির একটা খোঁচায় ফুটো করে দিয়ে আশ্চর্য দক্ষতায় ঝাঁপিয়ে একপাশে সরে গেছে। ফেটে যাওয়া ক্যাকটাসের ভিতর থেকে তাকে লক্ষ্য করে ছিটকে আসা লাল কালো বিদ্যুৎটার দিকে হঠাৎ আকাশ থেকে ঝাঁপ দিল একটা ধূসর পাখি। দর্শকদের ভিড়ের মধ্যে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়ানো লম্বা চওড়া মানুষটা এক দৃষ্টে সেদিকে দেখছিলেন। বারবার ঘুরে আসছেন তিনি একদিন এই খেলাটা দেখতে। একটা হিম শীতল হাসি ফুটে উঠছিল তার মুখে। তার চোখ থেকে মুছে গেছে ভারতবর্ষের এক প্রান্তের এই আধা মরুগঞ্জ। সেখানে তার সদ্য ছেড়ে আসা অন্য এক শহরের ছবি, একটা স্বপ্ন। ট্রাফালগার স্কোয়ার, অক্সফোর্ড, বাকিংহ্যাম সর্বত্র ছেয়ে গেছে ওই ভয়ালো ক্যাকটাস। কত বন্দুক আছে তোমার কাছে অহংকারী শ্বেতাঙ্গ ব্রিটিশ? এইবার আমি বদলা নেব। আমি নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। সবাইকে জানাই শুভ বিজয়া। আমরা আবার হাজির হয়েছি নতুন একটা গল্প সঙ্গে নিয়ে। আজ তোমরা শুনবে দেবজ্যোতি ভট্টাচার্যর কলমে বিষবৈদ্য সিরিজের দ্বিতীয় অভিযান, মৃত্যুদূত। বিষবৈদ্য, ইংলিশে টক্সিকোলজিস্ট। নানান অজানা গাছগাছড়া ও প্রাণীর বিষ সংগ্রহ করতে আমাদের নিতুর কাকা সনাতনবাবু ঘুরে বেরিয়েছেন গোটা পৃথিবী। তার সংগ্রহে রয়েছে রোমাঞ্চকর সমস্ত অভিযান। তারই মনোমুগ্ধকর বিবরণ তিনি দিয়ে থাকেন আমাদের সান্ধ্য আড্ডায়। আজকের গল্পের নাম ভূমিকা, অর্থাৎ বিষবৈদ্যর চরিত্রে আমাদের সঙ্গে আছেন শ্রদ্ধেয় বর্ষিয়ান শিল্পী শ্রী শঙ্করী প্রসাদ মিত্র। গল্প শুরু করবার আগে বলে রাখি, যারা যারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করনি বা প্রথমবার চ্যানেলে গল্প শুনতে এসেছো, প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো এবং তার পাশে থাকা বেল আইকনটা অল করে রাখো গল্পের সমস্ত নোটিফিকেশন পেতে। এক একটা সাবস্ক্রিপশন কিন্তু প্রচণ্ড মূল্যবান আমাদের কাছে এবং আরও ভালো ভালো কাজ করবার জন্য অনুপ্রাণিত করে। আজকের গল্পটি কিন্তু বই আকারেও প্রকাশিত হয়েছে সুচেতনা প্রকাশনী থেকে। বইটা সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে এবং পিন্ড কমেন্টসে। আজকের গল্পটা আমরা দুটি ভাগে বিভক্ত করছি। এখন তোমরা শুনবে প্রথম পর্ব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প, দেবজ্যোতি ভট্টাচার্যর কলমে বিষবৈদ্য সিরিজের দ্বিতীয় অভিযান, মৃত্যুদূতের প্রথম পর্ব। ব্যবস্থা কিছু হলো? টুনু কাঁধের ঝোলাটার মধ্যে হাত ঢুকিয়ে কিছু একটা নাড়াচাড়া করতে করতে আর চোখে নিতুর কাকার দিকে একবার তাকিয়ে নিল। কাকা স্পিকটি নট। দেশান্তর কাগজের বিজ্ঞাপনের পাতা থেকে চোখ আর ওঠেই না। হয়েছে, ব্যাগে ভরে নিয়ে এসেছি ব্যবস্থা। জিনিসটা কি? কাকাস্য মম ঔষধম। সমস্যাটার শুরু অবশ্য টুনুরই একটা বেফাঁস উক্তিতে। হপ্তা দুয়েক আগে আরাকান হিলসের ওদিকে কোন এক পাহাড়ে অ্যাডভেঞ্চার চলাকালীন এক কস্তুরী মৃগ শিকার করে তার রোস্ট খাওয়ার গল্প বলছিলেন কাকা। এর পরদিন সন্ধেবেলায় কাকা ঢোকার আগে আড্ডায় বসে টুনু খুব গলা বাজিয়ে বলছিল, কস্তুরী মৃগের রোস্ট না আরো কত কি! মুরগি ছাড়া কিছু পেটেই সয় না, তিনি নাকি খাবেন কস্তুরীর রোস্ট। যত বাজে গল্প। কথাটা শেষ হওয়ার আগেই কাকা ক্লাব ঘরে এসে ঢুকে পড়েছিলেন। টুনুর কথার শেষটা বাইরে থেকে শোনেননি এমনটা হতে পারে না। অতএব কাকার গোঁসা হয়েছে। সেই যে মুখ বুঝেছেন তা আর খোলায় কার সাধ্য। অবশ্য ক্লাবে হাজিরাটা ঠিকই আছে, তবে রোজ আশা ইস্তক এক কোণে বসে গোটা তিনেক খবরের কাগজ খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নিয়ে 8:30 বাজতে না বাজতেই শটান বাড়ি চলে যাচ্ছেন। প্রকাশ্যে কোনো অভিযোগ আনেননি বটে, তবে এহেন মৌনব্রত ধারণের কারণটা বুঝতে আমাদের আর বাকি নেই।
দোষটা টুনুর, কাজেই মীমাংসাও তাকেই করতে হবে। অতএব সেই চেষ্টায় এই কদিন তার কোনো কসুর ছিল না। দিন তিনেক ক্লাব ছাড়া থেকে অবশেষে আজ না জানি কোন একটা ফন্দি ফিকির জোগাড় করে ফিরেছে। ঝোলা থেকে একটা কালো প্লাস্টিকের মোড়ক বের করে টেবিলের ওপর রাখতে রাখতে বলল, বড় মামা এইবারে বিখ্যাত হয়ে গেল বলে, বুঝলি? এটা কি কোহিনূর টোহিনূর কিছু খুঁজে পেয়েছো নাকি? প্যাকেটটার দিকে হাত বাড়াতে বাড়াতে সুকল্যাণ বলল, ধীরে বন্ধু, ধীরে। ওসব হিরে টিরে কিচ্ছু নয়, একটা গাছ। বলতে বলতেই প্যাকেটের মোড়কটা খুলে ফেলেছে টুনু। জিনিসটা একটা গোল মতন ক্যাকটাসের চারা, আয়তনে হাতের বুড়ো আঙ্গুলের মাথাটার মতনই ছোট। খুদে একটা প্লাস্টিকের বাটিতে আধমুঠো মাটির ওপর বসানো। এইটা আবার কি রে? দেখতেই তো পাচ্ছিস, একটা ক্যাকটাস। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু শিয়ালদা মার্কেটের একটা 1.5 টাকা দামের ক্যাকটাস তোর বড় মামাকে হঠাৎ বিখ্যাত কি করে করে দেবে শুনি? শেয়ালদা? আরে, খবরের কাগজের অ্যাসাইনমেন্ট নিয়ে কোথায় গিয়ে ঢুকেছিল জানিস এবার বড় মামা? কচ্ছের রানের ভেতর একটা দুর্গম বেটে এর জন্ম। তো ওই কচ্ছের রানে কী সব খবরের খোঁজে কয়েকজন বেদের সঙ্গে ঘুরতে ঘুরতে বড় মামা এক বড় সাধুর দেখা পেয়েছিলেন, বুঝলি? আসলে বেদেরাই পথ দেখিয়ে বড় মামাকে ওই সাধুর আশ্রমে নিয়ে গিয়েছিল। তা সেখান থেকে বেজায় খাতির টাতির পেয়ে ফেরার সময় সাধু বাবা আশীর্বাদী হিসেবে চারাটা ওকে দিয়েছিলেন। জানিস, এর নাকি এমনই ঔষধি গুণ যে ঘরে রাখলে পোকামাকড় তো দূরস্থান, খোদ সাপ এমনকি বিছেও ঘরের ত্রিসীমানায় ঘেঁষতে পারবে না। সুকল্যাণ বায়োলজির ছাত্র, বলে, কই দেখি একবার জিনিসটা। এই খবরদার, খবরদার, হাত দিবি না। মামা এমনিতেই বাড়ি ফেরার পর থেকে চারা গাছটাকে মোটে কাছছাড়া করতে রাজি হচ্ছে না। তা তোদের দেখাবো বলে অনেক কসরত করে চেয়ে চিনতে একটুক্ষণের জন্য হাতে পেয়েছি, তাও আবার সন্ধ্যের মধ্যে গিয়ে ফেরত দিতে হবে। জানিস, গাছটার নাম মামা রেখেছে ধন্বন্তরী। শুধু ঘরের এক কোণে রেখে দাও, ব্যাস। ওসব 20 বদ্যি টদ্দির পাট আর থাকবে না কোনো দিন। রাখো, পুষে রাখো ওটাকে, ভালো করে খাতির যত্ন করো। তারপর কদিন বাদেই যা ঘটবে তাতে বাড়ি শুদ্ধ তোমাদের সবাইকেই সব বদ্যির নাগালের বাইরে পাঠিয়ে দেবে ওই গাছ, এই জেনে রেখো। মার কামারা সেই গলাটা কানে আসতে ঘুরে দেখি হাতের কাগজটা নামিয়ে রেখে নিতুর কাকা গাছটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছেন। তারপর হঠাৎ হুড়মুড় করে উঠে এসে টিপয়ের ওপর থেকে তলানি শুদ্ধ একটা চায়ের গ্লাস তুলে নিয়ে গাছটার ওপর সেটা উল্টে রেখে দিলেন। এ কি? আরে, গাছটার মাথায় গরম চা পড়লো যে। আরে, চাপা দিয়ে রাখাটাই নিরাপদ। এখনো বিশেষ বাড়েনি বটে, কিন্তু শয়তানের সবচেয়ে ছোট ছানাটাও আদতে শয়তানই হয়। মরে গেলে তো মামা আজ আমায় আস্ত রাখবে না। সব কথা যদি জানতেন তাহলে গরম চা পড়ে ওই গাছ মরলে তোমায় মাথায় তুলে নাচতেন তোমার মামা। কিন্তু না হে, এক ফোঁটা গরম জলে ও গাছের মরণ নেই। ও যার পুষ্যি, সেই বীরেন্দ্র সিংহ এতদিনে ফের তার খেলা শুরু করেছে বুঝতে পারছি, কিন্তু আমি থাকতে ও খেলা তাকে খেলতে দেব না, এই বলে রাখলাম। বীরেন্দ্র সিংহ খেলা মানে? ধন্বন্তরীর উপযুক্ত নাম নয় হে, ও হলো ফ্রেয়ার ক্যাকটাস। ওর ঠিকঠাক নাম হওয়া উচিত মৃত্যুদূত। মৃত্যুর ঠিকানা ওর সর্বাঙ্গে লেখা। আর তাছাড়া ওর খুঁজে কচ্ছের রানে গিয়ে আমি আমার হাবলুসের মৃতদেহটাও খুঁজে পেয়েছিলাম যে। আহা, অবলা জীব, বিষধর ছিল বটে, কিন্তু আমায় বড় ভালোবাসত। লাদাখের তুষার মরুতে গিয়ে মধ্যমা পর্বতের গুহায় ঢুকে
অমরলতা চিবিয়ে দানবিক অ্যাবলোসরিডে বদলে যাবার পর আমাকে প্রাণ বাঁচিয়ে ফিরিয়ে দিয়ে গিয়েছিল। কচ্ছের রানের নোনা মাটির মাতৃভূমিতে ফিরে গিয়ে যে সে প্রাণ দেয়, সে খবর জেনেছিলাম টুনুর আনা ওই মৃত্যুদূতের আসল ঠিকানা খুঁজতে গিয়ে। বুঝলাম গল্পটা এবারে গজাচ্ছে। তবে সেটা আবলুসের শেষ যাত্রা নাকি ফ্রেয়ার ক্যাকটাসের খোঁজ খবর কোন দিকে গড়ায় সেটা দেখার জন্যই তখন আমাদের অপেক্ষা। একদিক থেকে দেখলে আমার আবলুসের মৃতদেহ খুঁজে পাওয়াটাই এ কেসের টার্নিং পয়েন্ট ছিল, বুঝলে। ওই দেখতে গিয়েই ভালান্দান বেটের রাস্তাটা খুঁজে পাই, নইলে সম্ভবত বীরেন্দ্র সিংহের ঘাঁটি খুঁজে বের করে তার সমস্ত জারিজুরি ভাঙবার কাজটা করাই যেত না সে যাত্রায়। আর সেটা না পারলে একদিনে কোথাকার জল যে কোথায় গিয়ে গড়াতো কে জানে। এক টানা কথা বলে কাকা দম নেবার জন্য একটু থামলেন। লক্ষণ দেখে খানিক আগেই আমি ঘনাকে সুকুমারের দোকানে পাঠিয়ে দিয়েছিলাম কড় করে 5টা টাকা হাতে দিয়ে। কাকা থামতেই দেখি গরম ফুলুরির ঠোঙা আর চায়ের কেটলি নিয়ে সেই ক্লাব ঘরে এসে ঢুকেছে। ডক্টর অসীম দত্তর নাম তোমাদের কারো শুনবার কথা নয়, তবে তোমাদের বাবা কাকারা কেউ কেউ হয়তো শুনে থাকবেন। বটানির নামকরা মাস্টার ছিল, আমার ক্লাসমেট। গ্র্যাজুয়েশনের পর বার্মিংহাম ইউনিভার্সিটিতে চলে যায় জলপানি নিয়ে মাস্টার্স করতে। বেশ কবছর বাদে ফের যখন তার সঙ্গে দেখা হলো, ততদিনে আমি বিষবদ্যির দোকান দিয়েছি কলেজ স্ট্রিটে, আর অসীম দেশে ফিরে নানান ঘাটের জলটল খেয়ে মহারাজা অরুণেন্দ্র স্মৃতি মহাবিদ্যালয়ে মাস্টারি করতে ঢুকেছে গিয়ে। একদিন দুপুরে আমার দোকানের সামনে ফুটপাতের একটা স্টলে দাঁড়িয়ে পুরনো বই হাঁটকাচ্ছিল। দেখতে পেয়ে তাড়াতাড়ি আমার হেল্পার বলাইকে দিয়ে ডাকিয়ে আনলাম ভেতরে। এতদিন পরে এমনিভাবে হঠাৎ দেখা হতে খুব খুশি হয়েছিল অসীম। গল্প হলো অনেক। কথায় কথায় জানা গেল বিলেতে বছর কয়েক কাটিয়ে দেশে ফিরে সে নাকি জুনাগড় স্টেটের প্রিন্সের বাড়িতে প্রাইভেট টিউটরের কাজ করছিল। তারপর 2 রাজপুত্র স্কুলের পাঠ চুকিয়ে বিলেতের কলেজে চলে যেতে এতদিন বাদে কলকাতায় ফিরেছে কলেজের মাস্টারি নিয়ে। পরের রোববার দুপুরে ওর বাড়িতে খাওয়ার নেমন্তন্ন ছিল। এলগিন রোডের ওপর ওদের পুরনো পৈতৃক বাড়ি। আগেও এসেছি বহুবার কলেজে থাকতে। এইবার এসে দেখি অসীমের কল্যাণে তার পুরনো ধাঁচের ওপর আধুনিক ডিজাইনের ছাপ পড়েছে। অসীমের স্ত্রী রেবা গুজরাটের প্রবাসী বাঙালি, ভালো রাঁধেন। বাঙালি আর গুজরাটি মিলিয়ে গোটা 8 পদ রেঁধেছিলেন, তবে তার সবই নিরামিষ আর একটু বেশ মিষ্টি। এই যা। খাওয়া দাওয়া সেরে আমি আর অসীম গেলাম বাড়ির পেছন দিকের জমিতে অসীমের গাছপালার সংগ্রহ দেখতে। সেখানে অনেকটা জমি নিয়ে অসীমের গ্রিন হাউস, তাতে দেশ বিদেশের দুষ্প্রাপ্য সব অর্কিড আর ক্যাকটাসের দারুণ সংগ্রহ। তাদের মধ্যে ঘুরতে ঘুরতেই একটা ক্যাকটাসের কাছে এসে আঙুল দেখিয়ে সে বলে, এই গাছটাকে ভালো করে খেয়াল কর। গাছপালার অভিজ্ঞতা আমারও নিতান্ত কম নয়। কবিরাজের পেশা নিয়েই তো আছি তখন বেশ কয়েক বছর। দেশি বিলেতি গাছপালা চিনিও অনেক জাতের, কিন্তু এ গাছটা দেখলাম আমার জ্ঞানের বাইরে। বড়সড় একটা আনারসের মতন দেখতে, সারা গায়ে সজারুর মতো কাঁটা, তবে ছোট ছোট। মাথায় হলদেটে একটা বড়সড় ঝুঁটি, তার ঠিক মাঝখানে
টেনিস বলের মতো আয়তনের একটা টকটকে লাল কুঁড়ি ধরেছে। গিরে, চিনতে পারলি না তো? একেবারে নতুন স্পিসিস এটা। পেলি কোথায়? বলছি, তার আগে আরও একটা কিছু খেয়াল করে দেখ। গাছটার গায়ে এলোমেলো কিছু দাগ দেখতে পাচ্ছিস? ক্যাকটাসের কাছাকাছি চোখ নিয়ে গিয়ে খুঁটিয়ে দেখলাম আরও একবার। ওর সারা গায়ে সত্যি এলোমেলো ছড়িয়ে থাকা চুলের মতন অজস্র ফাটলের দাগ। গাছটায় কুঁড়ি এসেছে গত পরশু, আর তার সঙ্গে সঙ্গেই ওই দাগগুলো দেখা গিয়েছে। প্রথমে একটা হালকা রেটিকুলেশন দেখা গিয়েছিল, আজ সকাল থেকে দেখছি সেগুলো পরিষ্কার ফাটলের দাগ। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না রে সনাতন। আরে কিন্তু পেলি কোথায় সেটা তো আগে বলবি। শ্রীপঞ্চমের সময় জুনাগড়ে একটা মেলা হয় জানিস কি? সেখানে এসে তাঁবু ফেলা বেদেদের কাছে বীরেন্দ্র সিংহ নামে একজন ইন্টারেস্টিং মানুষের খবর পেয়েছিলাম। ভদ্রলোক নাকি রানের ভেতরে আশ্রম বানিয়ে সেখানে নোনা জমির গাছপালা নিয়ে কি সমস্ত বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট করছেন। একজন বটানিস্ট হিসাবে বিষয়টা আমার কাছেও বেশ আকর্ষণীয়। ফলে ওই বেদেদের একজনকে ধরে রানের গভীরে ওর আশ্রমে একবার চলে গিয়েছিলাম। বিচিত্র মানুষ এই বীরেন্দ্র সিংহ, জানিস। বয়স বেশি না, কিন্তু নোনা জমির গাছপালার ব্যাপারে এই বয়সেই বিশাল জ্ঞান। নতুন প্রজাতির 2-3টে গাছও দেখালেন, সেসব নাকি ওরই আবিষ্কার। এটা তারই মধ্যে একটা। এর নাম বললেন ফ্রেয়ার। এই গাছটার একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে, কোনো পোকামাকড়ের ধারে কাছে ঘেঁষে না। খেয়াল করে দেখ। অসীমের কথাটা ভুল নয়। খেয়াল করে দেখি সেই টবটার আশেপাশে একটা পিঁপড়েও নেই। খানিক দূর দিয়ে ডেঁও পিঁপড়ে একটা সার যাচ্ছিল। তার থেকে গোটা কয়েক পিঁপড়ে ধরে এনে গাছটার কাছে ছেড়ে দিলাম। ছাড়া পেতে পিঁপড়েগুলো ক্যাকটাসের দিকে 2-4 বার সুঁড় নেড়ে চেড়েই মুখ ঘুরিয়ে ঊর্ধ্বশ্বাসে উল্টো দিকে ছুটে পালালো। দেখলি তো? কিন্তু এখানেই শেষ নয়, আরও আছে। তুই গাছটার কাছে গিয়ে একবার ছুঁয়ে দেখ। কাছে এগিয়ে গিয়ে তার কাঁটা ভরা শরীরে সাবধানে আঙুল ছোঁয়ালাম। মৃদু অথচ সুস্পষ্ট একটা কাঁপুনি টের পাওয়া যাচ্ছে তার চামড়ায়। একটা এক টানা খরমর শব্দও ভেসে আসছিল তার শরীর থেকে। কিছু যেন তার ভেতরে বসে দেওয়াল আঁচড়াচ্ছে, আর সেই ধাক্কায় থরথর করে কেঁপে চলেছে গোটা ক্যাকটাসটার শরীর। এই শব্দ আর কাঁপুনিটা না আগে ছিল না, এই কুঁড়ি আসার পর থেকেই শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বেশ হুজুগে আর রোমান্টিক গাছ জুটিয়েছিস দেখছি। হ্যাঁ, ফুল ফোটার নামে গৌরব একবারে ফাটো ফাটো, আবার সেই সঙ্গে নাচ গানও জুড়ে দিয়েছে। তা যা বলেছেন ভাই। অসীমের স্ত্রী রেবা কখন যেন এসে দাঁড়িয়েছেন কাছে। যেমন হুজুগে মানুষ আপনাদের বন্ধু, তেমনই হুজুগে তার গাছ। কাল তো সারা রাতটা টর্চ হাতে এই গ্রিন হাউসেই জেগে কাটিয়েছে, ফ্রেয়ারের ফুল ফোটবার ছবি তুলবে বলে। লাভ হয়নি অবশ্য। আজকেও টর্চ আর ক্যামেরা নিয়ে এখানেই রাত জাগবে বলে ঠিক করেছে। না, কথাটা মিথ্যে নয়। ভেবে দেখ, ফুল ফোটার নামেই যে গাছের এত উত্তেজনা, তার ফুল ফোটার দৃশ্যটাও নিঃসন্দেহে ইন্টারেস্টিং কিছু হবে, রাইট? ওই ছবিটা আমার চাই। আর তুইও থেকে যান আজকে রাতটা এখানে, দুজনে মিলে তাহলে। হ্যাঁ ঠাকুরপো, থেকেই যান। রাত্রিরে একদম অন্যরকম 2টো গুজরাটি পদ রান্না করব তাহলে। থাকবার যেটুকু ইচ্ছে হচ্ছিল সেটাও উবে গেল ওই শেষের কথাটা শুনে। একে নিরামিষ, তাই আবার মিষ্টি দেওয়া গুজরাটি পদ। ওর থেকে আমাদের কলেজ স্ট্রিটের চাইকি বৌদির হাতের রুই মাছের ঝোল ঢের ভালো। অমন খাবারের জন্য রাত জেগে ঘুম নষ্ট করা আমার ধাতে সইবে না। খানিক পিড়াপিড়ি করে ব্যর্থ হয়ে অসীম শেষমেশ শুতে গেল। আগের রাতের পর সে রাতেও তাকে জাগতে হবে, তাই খানিক ঘুমিয়ে নেওয়া। আমি বৌদির সঙ্গে আরও খানিক গল্প করে বিকেলে চা বিস্কুট খেয়ে বিদায় নিলাম। গণ্ডগোলটা বাঁধল পরদিন ভোরবেলা। অন্ধকার কাটতে না কাটতে অসীমের স্ত্রীর ফোন এলো বাড়িতে। ঘুম থেকে উঠে গিয়ে ফোন ধরলাম।
আপনি তাড়াতাড়ি আসুন, শিগগির আসুন আপনি। কি হলো আবার হঠাৎ? অসীমের শরীর টরীর খারাপ? সারা রাত ঘরে আসেনি, ভোর ভোর উঠে গ্রিন হাউসে গিয়ে দেখি দরজা বাইরে থেকে বন্ধ, আর দরজার বাইরে ও পড়ে আছে। বাইরের কাঁচ থেকে ভেতরে উঁকি মেরে দেখি ক্যাকটাসটা নেই। আপনার বন্ধুর তখনও একটু একটু হুঁশ ছিল। ব্যাপার কি হয়েছে তা দেখতে গ্রিন হাউসের দরজা খুলে ঢুকতে যাচ্ছি, তখন দেখি ও আমায় হাত তুলে মানা করছে, আর জড়ানো গলায় খালি বলছে, খুলো না, খুলো না, হাজার হাজার লাখ লাখ। সেই বলতে বলতেই তার ঘাড় এলিয়ে এলো। তারপর থেকে আর চোখ খুলছে না। ও ঠাকুরপো, ও ঠাকুরপো, কি হলো গো? হ্যাঁ, কি হলো মানুষটার? তাড়াতাড়ি ওষুধের ব্যাগটা গুছিয়ে নিয়ে একটা ট্যাক্সি ধরে এলগিন রোডে গিয়ে উঠতে প্রায় আধ ঘন্টা সময় লেগেছিল। গিয়ে দেখি অসীমের বাড়ির দরজা খোলা। ভেতরে ঢুকে শটান পেছন বাড়ির গ্রিন হাউসের সামনে গিয়ে পৌঁছলাম। অসীমের শরীরটা পড়েছিল তার দরজার ঠিক সামনে। গ্রিন হাউসের কাঁচের ভেতর দিয়ে তাকিয়ে দেখি সেখানে আবছা কুয়াশার মতো কিছু একটা ভেসে বেড়াচ্ছে। ভালো করে খেয়াল করে দেখলাম ধুলোর কণার মতো কোনো এক জাতের অজস্র রেণু ধোঁয়ার মতো ছেয়ে রয়েছে তার ভেতরে। অসীমের দেহটার পাশে বসে একবার তাকিয়ে দেখেই বুঝলাম আর কিছু করবার নেই। অনেকক্ষণ আগেই মারা গেছে ও। রাইগর মর্টিস সেট ইন করা শুরু হয়ে গেছে। সারা শরীরে বিষক্রিয়ার সুস্পষ্ট চিহ্ন, কিন্তু কামড়ালোটা কিসে? ব্যাগ থেকে একটা লেন্স নিয়ে তার সারা শরীর তন্ন তন্ন করে দেখতে শুরু করলাম। প্রথমে মে মাসের শেষাশেষি, বর্ষা তখনও আসেনি কলকাতায়, বেজায় গরম। তাই একটা শর্টস পরে কাজ করছিল অসীম। তার সারা শরীর জুড়ে ক্যাকটাসের টুকরো টাকরা আর সবজেটে রস লেগে আছে। গায়ে বিঁধে থাকা মাকানো হলদেটে কাঁটাগুলো দেখে বুঝতে পারছিলাম সেই কালকের ক্যাকটাসের দেহাবশেষ। ওই সর্বনেশে ক্যাকটাসের রসে বৃষ্টিস কিছু ছিল নিশ্চয়ই। অসীমের সারা গায়ে ঠিক ঠিক করতে থাকা পিঁপড়ের দলটার দিকে ইশারায় দেখিয়ে আমি দুদিকে মাথা নাড়লাম। ক্যাকটাসে কোনো বিষ ছিল না বৌদি। এই যে দেখুন, একদল পিঁপড়ে গাছটার ছোট একটা টুকরোকে টানতে টানতে চলেছিল। কথা বলতে বলতেই তাদের সরিয়ে টুকরোটাকে 2 আঙুলে তুলে এনে জিভে ছোঁয়ালাম আমি। জিনিসটা মিষ্টি বৌদি, প্রচুর ফ্রুক্টোজ রয়েছে এর রসে, তাই এত পিঁপড়ে। অথচ আগে তো পিঁপড়েগুলো ওটার কাছে এলেই ভয়ে কেমন। তাহলে মারলো কিসে? উত্তরটা পেতে দেরি হলো না বিশেষ। অসীমের কপালে পড়ে থাকা বড় চুলগুলো সরাতেই 2টো দাগ দেখা গেল সেখানে, দাঁড়ার দাগ। আথুরি মশাইয়ের কাছে কাজ যতটুকু শিখেছি তাতে দাগ 2টো দেখেই নিশ্চিত হয়ে গিয়েছিলাম ওটা কোনো মাকড়সার কামড়। এক কামড়েই শেষ করে দিয়েছে। এত তীব্র বিষাক্ত মাকড়সা এই অঞ্চলে থাকার কথা নয়। দাগ 2টোর মধ্যে দূরত্ব হিসেব করে বুঝলাম মাকড়সার শরীর মাঝারি মাপের একটা হাতের মুঠোর সমান হবে। সাধারণ মাকড়সার তুলনায় প্রায় দানবই বলা যায় তাকে। ভারতীয় উপমহাদেশে এত বড় মাকড়সার কোনো প্রজাতির কথা আমি শুনিনি আগে। ভাবনা চিন্তার সুতোটা ছিঁড়ে গেল পেছন থেকে একটা চীনা গলার আওয়াজ পেয়ে। মুখ ঘুরিয়ে দেখি আমাদের পাতিপুকুরের ভবেশ, কোমরে বন্দুক, গায়ে কলকাতা পুলিশের সাদা উর্দি। বৌদি খানিকাকে ফোন করে থানায় খবর দিল, তাই তদন্তে এসেছি। ছেলেবেলায় আমি আর ভবেশ দুজনে এক স্কুলে পড়েছি।
স্কুল ছাড়বার পর থেকে আর কোনো যোগাযোগ ছিল না তার সঙ্গে। লোকের মুখে শুনেছিলাম ভবেশ পুলিশে চাকরি নিয়েছে, তবে সে যে এই এলাকার চার্জেই রয়েছে সে খবর আমার জানা ছিল না। ভবেশ অবশ্য দেখলাম আমার অনেক খবর টবরই রাখে। বিষশাস্ত্রের ওপরে কাগজে যে কটা আর্টিকেল তখন অবধি লিখেছি সেগুলো নাকি সবই সে মন দিয়ে পড়েছে। আমার কলেজ স্ট্রিটের বিষবদ্যির দোকানের পসারের খবরও তার কানে এসেছে। তাতে আমি অবাক হলাম না বিশেষ, যাতে পুলিশ খবর রাখা ওদের অভ্যেস। সে মৃতদেহ পরীক্ষা করে ক্ষতস্থান দেখে টেকে মাথা নেড়ে বলল, কিসে কামড়েছে সে বোঝা আমার সাধ্য নয়, তবে হ্যাঁ বিষক্রিয়া তো বটেই। ভালোই হলো, তোমার মতো একজন পয়জন এক্সপার্ট যখন ব্যাপারটার মধ্যে রয়েছে তখন তদন্তের বেশ সুবিধাই হবে। এখন ঘটনাটা কদ্দূর জানো একটু গুছিয়ে বলো দেখি। এই বলে সে পুলিশি খাতা পেন্সিল বের করে আমার এজাহার লিখতে বসল। অল্প কথায় তাকে ব্যাপারটা বুঝিয়ে দিয়ে গ্রিন হাউসের বন্ধ দরজাটা দেখিয়ে বললাম, রহস্যের চাবিকাঠি রয়েছে ওই কাঁচের ঘরে। তাহলে আর সমস্যা কি? ভালো করে ঢুকে দেখলেই তো ল্যাটা চুকে যায়। চলো দেখি একবার। এই হাবিলদার। ধীরে বন্ধু, যতটুকু এ অবধি বুঝেছি তাতে এই ল্যাঠা অত সহজে চোখবার নয়। ও ঘরের বাতাসে মেঘের মতন গুঁড়ো গুঁড়ো কি সব ভাসছে দেখেছ? যদি বিষাক্ত কিছু হয়, তারপর অসীমের মতো পণ্ডিত যখন মরবার আগে মানা করে যায়। মানে? বৌদি জানিয়েছেন মারা যাওয়ার ঠিক আগের মুহূর্তে অসীম তাকে ওই কাঁচ ঘরে ঢুকতে বারবার নিষেধ করেছিল। বলেছিল, খুলো না, খুলো না, হাজার হাজার, লক্ষ লক্ষ। তার সেই সাবধান বাণী মৃতদেহের কপালের ক্ষত দুটো, কাঁচঘরের হাওয়ায় ভাসতে থাকা ওইসব রেণু, আর আমার বিষবদ্যিগিরির অনেককালের অভিজ্ঞতা, এসব মিলে বলছে দুম করে অরক্ষিত অবস্থায় ওই কাঁচ ঘরে গিয়ে ঢোকাটা মৃত্যুকে ডেকে আনবার সামিল হবে। তার চেয়ে বরং এসো ওপাশে গিয়ে 2 মিনিট বসি, আগে একটু সলা পরামর্শ করে নেওয়া যাক। চলো। হাঁটতে হাঁটতে পেছন বাড়ির উঠোনের এক কোণে একটা লোহার বেঞ্চে গিয়ে বসলাম দুজনে। ততক্ষণে খানিক রোদ উঠেছে। খবর পেয়ে অসীমের আত্মীয় স্বজনেরা এসে পৌঁছচ্ছেন একে একে। পুলিশের ফটোগ্রাফারের ছবি টবি তোলা শেষ। ডেড বডি তখন পুলিশের গাড়িতে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এখনো অবধি যা যা তথ্য পেয়েছি সেগুলো প্রথমে সাজিয়ে নেওয়া দরকার। প্রথমত, একটা একেবারে নতুন প্রজাতির গাছ। তার স্বাদ মিষ্টি হলেও গাছ জীবিত থাকবার সময় পিঁপড়েরা তাকে সভয়ে এড়িয়ে চলে। দ্বিতীয়ত, এ গাছে কুঁড়ি আসবার পর থেকে এর গায়ে সরু সরু চির ধরে আর ভেতর থেকে খড়মড় করে শব্দ ওঠে। 3 নম্বর, অসীমের কপালের ক্ষতটা মাকড়সার দাঁড়ার। 2টো ক্ষতের দূরত্ব বলছে মাকড়সাটা হাতের মুঠোর মতো আয়তনের। অত বড় আর মারাত্মক বিষাক্ত কোনো মাকড়সা এ তল্লাটে কখনো দেখা যায়নি। আর 4 নম্বরটা একটা ধাঁধা। গাছটা ফেটে ছৌছির হবার পর পিঁপড়েদের তার মিষ্টি টুকরো টাকরার ভোজ খেতে আর অসুবিধে হয় না। এই 4টে তথ্যকে পাশাপাশি সাজিয়ে দেখলে একটা জিনিস পরিষ্কার, ওই ক্যাকটাস আর খুনি মাকড়সার একটা কোনো যোগসূত্র আছে। কিন্তু যদি তাই হবে তাহলে অত বড় মাকড়সাটাকে একদিন ওই ক্যাকটাসের ধারে কাছে কেউ দেখতে পেল না? সেটা যদি এখানেই কোথাও। সরল উত্তর, ক্যাকটাসটার মধ্যে থেকে খড়মড় শব্দ উঠছিল আর সে ধাক্কায় তা থরথর করে কাঁপছিল, এ আমি নিজের চোখে দেখেছি। শুধু সে সময় এই ব্যাখ্যাটা আমার মাথায় আসেনি, এই যা। তার মানে তুমি বলতে চাইছো ওই ক্যাকটাসটার ভেতরেই মাকড়সাটা ছিল? কিন্তু তা আবার হয় নাকি?
কি করে হয় তা হয়তো বিজ্ঞানীরা বলতে পারবেন ভবেশ। আমি শুধু যা যা দেখেছি তার সাহায্যে একটা যুক্তিগ্রাহ্য সিদ্ধান্তে পৌঁছতে চাইছি। আর আমার সিদ্ধান্তকে সমর্থন করছে পিঁপড়েদের ধাঁধালো ব্যবহারটা। ক্যাকটাস আস্ত থাকতে তারা ভয়ে কাছে ঘেঁষছিল না, অথচ তা ফেটে চৌচির হতে তাদের ভয় ডর উধাও হয়ে গেল। না ভবেশ, রোজকার জীবনে যেসব দুর্ঘটনা কিংবা ক্রাইমের মুখোমুখি হই আমরা, এই জিনিস তার চেয়ে একেবারে আলাদা। অসীম রাত্রে গ্রিন হাউসে ছিল। আক্রমণটা তার উপর এই গ্রিন হাউসের ভেতরেই ঘটেছে। কাজেই ওর দরজা খুললে আরও কিছু ক্লু পাওয়া যেতে পারে তা ঠিক, কিন্তু সেটা করবার আগে আমার মনে হয় নিরাপদ দূরত্ব থেকে ওর ভেতরটা ভালো করে পর্যবেক্ষণ করা দরকার। ভবেশ একদম আদর্শ পুলিশ। এতক্ষণ ধরে অত ভাবনা চিন্তা বিচার বিশ্লেষণ তার মাথা গুলিয়ে দিচ্ছিল। এবার নির্দিষ্ট কিছু একটা করবার পথ পেয়ে দেখি সে ফের সমূর্তি ধরেছে। উঠে দাঁড়িয়ে হাবিলদার সেপাইদের হেঁকে ডেকে চটপাট করে হুকুম দেওয়া শুরু করেছে। শুনুন, একটা রোস্টার করে নিন। গ্রিন হাউসের সামনে 2 জন করে সেপাই ডিউটি দেবে। আধ ঘন্টায় ডিউটি বদল। থানায় ডিউটি অফিসারের কাছে গিয়ে প্রতি 2 ঘন্টা অন্তর সিচুয়েশনের রিপোর্ট দেবেন। ওকে? বুঝলাম। সেখানে আমার কাজ ফুরিয়েছে। দোকান খোলার সময় হয়ে যাচ্ছিল। বেরিয়ে যেতে যেতে তাকে ডেকে বলে গেলাম, যে কোনো সময় অস্বাভাবিক কিছু দেখলে আমাকে খবর দিও। রাত 8টা অবধি দোকানে আছি, তারপর বাড়িতে পাবে। অপঘাতে মৃত্যু। কাজেই 4 দিনের মাথায় গৌরীয় মঠে অসীমের শ্রাদ্ধ শান্তি সারা হলো। সেসব মেটার কদিন পর একদিন সকালে সবে দোকান খুলেছি, এমন সময় ভবেশের ফোন এলো। গাড়ি যাচ্ছে, একবার চট করে এলগিন রোডে এসো তো। নতুন কোনো ডেভেলপমেন্ট? নিজেই এসে দেখে নাও, আমার মাথায় কিছু ঢুকছে না। এলগিন রোডের বাড়িতে পৌঁছে দেখি তার চারপাশে কর্ডন বসানো হয়েছে। দরজা খুলে দিল পুলিশের এক সেপাই। সেই খবর দিল কোনো বড় কর্তার আদেশে রেবা বৌদিকে আগের দিন সরকারি খরচায় আমেদাবাদে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অসীমের বাড়ি এখন পুলিশের দখলে। সিভিলিয়ানদের ঢোকা বারণ। কি এমন বিপত্তি উদয় হলো সে কথা ভাবতে ভাবতে পেছন বাড়িতে গিয়ে দেখি গ্রিন হাউসের সামনে ভবেশ উদ্বিগ্ন মুখে পায়চারি করে যাচ্ছে। এসো সনাতন, এসব কি হচ্ছে বলো তো? কাছে গিয়ে কাঁচ ঘরের ভেতর নজর করে দেখি গত 1 সপ্তাহের মধ্যে তার চেহারা আমূল বদলে গেছে। গোটা কাঁচ ঘর জুড়ে নিচে থেকে ওপর অবধি ধোঁয়া রঙের এলোমেলো জালের ঠাস বুনোট। তাদের মাঝে অজস্র ছোট ছোট ডিম ঝুলছে। আর গ্রিন হাউসের মাটি জুড়ে এখানে ওখানে থিক থিক করছে গোল গোল ক্যাকটাসের অগুন্তি চারা। আকারে আয়তনে ঠিক টুনুরানা এই ক্যাকটাসটার মতো সেগুলো। এবার বুঝলে সেদিন গ্রিন হাউসের দরজা না খুলে ভালো হয়েছে কিনা? ওর বাতাসে তখন থিক থিক করছিল ওই ক্যাকটাসের স্পোর, আর সেই সঙ্গে ভেতরে লুকিয়েছিল ডিমওয়ালা ওই বিরাট মাকড়সা। একবার বাইরে বেরোতে পারলে গোটা মহল্লায় বংশবিস্তারের ফন্দি করত। বুঝলাম। গত 1 সপ্তাহ ধরে ব্যাপারটা আস্তে আস্তে ঘটছিল, ততটা টের পাওয়া যায়নি। কিন্তু গতকাল সকালে এসে হঠাৎ দেখি এক রাতের মধ্যেই এই অবস্থা এসে দাঁড়িয়েছে। আমি দেরি না করে মিসেস দত্তকে বাড়ি থেকে সরিয়ে দিয়েছি, দিয়ে এলাকাটা কর্ডন অফ করে দিয়ে আজকে তোমার খবর দিয়েছি। এবার বলো কি কর্তব্য? কর্তব্য খুবই সোজা। ফিরে গিয়ে 1 বোতল অঙ্গুষ্ঠিলতার রস পাঠিয়ে দিচ্ছি। জলে গুলে পিচকিরি দিয়ে গ্রিন হাউসের ভেতর স্প্রে করে দিও। এখনো অবধি কোনো উদ্ভিদ বা প্রাণীকে ওর নির্যাস সহ্য করে টিকে থাকতে দেখিনি। সাবধানে ব্যবহার করো। চামড়ায় ওর ছোঁয়া লাগলে স্বয়ং ধন্বন্তরী এলেও কিছু করতে পারবেন না, এই বলে রাখলাম।
ভেবেছিলাম ও পর্বের ওখানেই সমাপ্তি, কিন্তু ব্যাপারটা যে অত সহজে মেটার নয় সেটা টের পেলাম আরও দিন তিনেক পর। ভবেশ ফের কলেজ স্ট্রিটের দোকানে গাড়ি পাঠিয়েছিল সেদিন। এলগিন রোডের বাড়ি পৌঁছে দেখি হুলস্থুল ব্যাপার। বাড়ির সামনে লাল পাগড়ির মেলা বসে গেছে। গাড়ি থেকে নামতেই সেলাম করে আমায় অসীমের ড্রয়িং রুমে ধরে নিয়ে গেল এক সেপাই। সেখানে এক হোমরা চোমরা গোড়া পুলিশ বসেছিল, ভবেশও ছিল। আমায় ঢুকতে দেখে সে সাহেবের কানে কানে কিছু বলতেই ভদ্রলোক উঠে দাঁড়িয়ে আমার সঙ্গে হ্যান্ডশেক করে জানালেন তিনি ডেভিড ফিঙ্গারটন, কলকাতা পুলিশের ফরেন্সিক বিভাগের বড় কর্তা। ব্যাপার কি সাহেব, এত হইচই? ফলো মি। গ্রিন হাউসের সামনে গিয়ে দেখি তার ভেতরের ভোল পাল্টে গেছে একেবারে। সবুজে সবুজে ছয়লা বাগানটা যেন কোনো ম্যাজিকে শুকনো হলুদ রং ধরেছে। শুধু তার মাটির ওপর এদিক ওদিক দগদগে ঘায়ের মতন ক্যাকটাসের অজস্র সবুজ ছোপ, আর তার ওপরে মরা গাছপালার গায়ে ঝুলে আছে সেই ধোঁয়া রঙের জালগুলো। তাদের মধ্যে ঝুলে থাকা ডিমগুলো চকচক করছিল বাইরে থেকে ফেলা সার্চ বাতির উজ্জ্বল আলোয়। বুঝতে পারছিলাম গ্রিন হাউসের আর সব কিছু মরে কাঠ হয়ে গেলেও আঁচড়টি পড়েনি ওই ক্যাকটাসের চারা আর মাকড়সার অগুন্তি ডিমগুলোর গায়ে। অঙ্গুষ্ঠীলতার রস যে মাত্রায় বলেছিলাম সেভাবেই স্প্রে করা হয়েছিল কি? ইয়েস, ওই জুস স্প্রে করিতে ম্যাজিকের মতো উদ্যানের সকল বস্তু মরিয়া যায়, এক্সেপ্ট দোজ স্যাপলিংস অ্যান্ড এগস। এরপর 2 দিনে ইউরোপের মোস্ট পোটেন্ট হার্বিসাইডস ও ইনসেকটিসাইডস প্রয়োগ করিয়াও কোনো ফল হয় নাই। ইহারা কি জাতীয় জীব? রিপোর্ট অনুযায়ী ওই এগসগুলি এক লিটল স্পাইডারের। ইহা কি কোনো বায়োলজিক্যাল ওয়ারফেয়ার? সেটা 1931 সন। দেশ জুড়ে তখন গুলি বন্দুক নিয়ে সাহেব তারাও আন্দোলন এমন জোরদার হয়ে উঠেছে যে সাহেবরা তখন ঝোপে ঝোপে বাঘ দেখছে। জানি না, তদন্ত করে দেখতে হবে। ও নো নো নো, বৃথা টাইম ওয়েস্ট করিতে পারিব না বাবু। লেটস বার্ন দিস গ্রিন হাউস। অত উতলা হয়েও না সাহেব, পুড়িয়ে দিলে তো আপদ গেল, কিন্তু এ যদি সত্যিই কোনো বায়োলজিক্যাল ওয়ারফেয়ার হয় তাহলে একটা গ্রিন হাউস পুড়িয়ে দিয়ে কোনো লাভ হবে ভেবেছ? যদি অন্য কোথাও ফের অ্যাটাক হয় তার চেয়ে ঠান্ডা মাথায় ওকে স্টাডি করলে কাজ দেবে। পুলিশের কাজে নয়, বটানিক্যাল গার্ডেন আর জুলজিক্যাল সার্ভে থেকে এক্সপার্টদের খবর দাও, তারা এসে যা করবার করুক। তারপর বিশেষ কোনো ঝামেলা হলে পুড়িয়ে দেওয়া তো হাতের পাঁচ রইলই, সেই সঙ্গে এর সোর্সটাকেও তদন্ত করে দেখতে হবে। সিমস লজিক্যাল এনাফ। শুনিলাম কচ্ছের রান এলাকার হইতে ইহা সংগৃহীত হইয়াছিল। সিন্ধ প্রভিন্সের কর্নেল ওয়েদারস্টোনকে এখনই তার করিতেছি। 2 প্লাটুন সোলজার লইয়া হোল এরিয়া কয়েকদিনের ভিতর। সে তুমি করতেই পারো, কিন্তু 10,000 বর্গমাইল এলাকা জুড়ে ছড়ানো কচ্ছের রান এলাকায় এই ক্যাকটাস আর মাকড়সার ঘাঁটি খোঁজা আর খড়ের গাদায় ছুঁচ খোঁজা একই ব্যাপার হবে। ও তোমার 2 প্লাটুন কেন 200 প্লাটুনেও কাজের কাজ কিচ্ছু হবে না। Then what do you suggest? এদিকে সায়েন্টিস্টদের স্টাডিটা চলতে থাকুক, ওদিকে সোর্সের ব্যাপারটা আমাকে একা তদন্ত করতে দাও। ঠিক কায়দায় খুঁজলে সেটাকে হয়তো পিন পয়েন্ট করে ফেলতে পারবো। তারপর না হয় তোমার সোলজার টোলজার পাঠিয়ে যা করবার করো। But of all persons, why you? And why alone? কারণ আমি একজন বিষ বৈদ্য। আপনাদের ডিটেকটিভ ডিপার্টমেন্টের একাধিক কেসে এর আগেও আমার সাহায্য নেওয়া হয়েছে এক্সপার্ট হিসেবে। সে ক্রিডেন্সিয়াল নিয়ে আশা করি আপনি অবগত। এদেশের বিষশাস্ত্রে আমার যা এক্সপিরিয়েন্স আছে তা আপনার ডিপার্টমেন্টে আর কারো নেই। আর একা, কারণ
আই অপারেট অ্যালোন। অ্যাসাইনমেন্টটা নিলে আমি একাই সেটা করব, আদারওয়াইজ ইউ আর ফ্রি টু লুক ফর অ্যানাদার ম্যান। সাহেবদের এই একটা গুণ আছে, সেটা মানতেই হবে। ওরা গুণের কদর জানে। ফিঙ্গারটন একটুও রাগল না কথাগুলো শুনে। কোনো অল্টারনেটিভ? হ্যাঁ সাহেব, আছে। পারবে? যে বুদ্ধিটা এই গ্রিন হাউস নিয়ে করছিলে সেটাই একটু বড় স্কেলে করতে হবে। রানের ওই 10,000 স্কোয়ার কিলোমিটার এলাকা আকাশ থেকে কার্পেট বম্বিং করে পুড়িয়ে ছাই করে দিলেই সমস্যা শেষ। কিন্তু কথা হলো, অত ফায়ার পাওয়ার আছে তোমাদের হাতে? আর থেকেও যদি থাকে, তাহলেও ওতে কত নিরীহ মানুষের প্রাণ যাবে ভেবে দেখো। কোটি কোটি টাকার সম্পত্তি ধ্বংস হবে। তেমন হলে স্বদেশিওয়ালারা তোমায় ছেড়ে দেবে ভেবেছ? খানিক চুপচাপ দাঁড়িয়ে ভাবল ফিঙ্গারটন। বেনের জাত সবকিছুতেই লাভ লোকসানের হিসেব কষে দেখে। তারপর সে এগিয়ে বাঘের থাবার মতন পাঞ্জা দিয়ে আমার কাঁধে একটা চাপড় মারল। Okay, you win. What an enviable intellect you have. A perfectly logical mind and a hero's heart. Thank you for your invaluable advice. You will be done. আমি কনফিডেন্ট যে এই মিস্ট্রির সমাধান যদি কেহ করিতে পারে তবে সে তুমি। Now tell me, what assistance you need from the government? দাও মারবার এমন সুযোগ কোন মূর্খে ছাড়ে? প্রস্তুতির খরচ আছে, দীর্ঘ অ্যাবসেন্সের জন্য বিজনেস লসের কম্পেনসেশনটাও কিছু লাগবে। সব মিলিয়ে 1,500 টাকা যথেষ্ট। একটা বড় রেঞ্জের পোর্টেবল রেডিও ট্রান্সমিটারের বন্দোবস্ত করে দেবেন, আর জুনাগড়ের প্রিন্সকে অ্যাড্রেস করে আমার জন্য একটা লেটার অব ইন্ট্রোডাকশন। বাকি অ্যারেঞ্জমেন্ট আমি নিজেই করে নেব। সাহেব তার ডান হাতটা বাড়িয়ে ধরল সামনে। আমার হাতটায় সজোরে একটা ঝাঁকুনি দিয়ে শুধু বলল, Done. All the best. তারপর গটগট করে ঘর ছেড়ে বেরিয়ে গেল। জুন মাসের গোড়ায় জুনাগড় পৌঁছে প্রথমেই সেখানকার প্রিন্সের দরবারে গিয়ে সেলাম দিলাম। ফিঙ্গারটন সাহেবের দেওয়া চিঠি আর অসীমের রেফারেন্স দিতে সাক্ষাতের অনুমতি পেতে দেরি হলো না। প্রিন্স মানুষটা ভালো। অসীমের গল্পটা মন দিয়ে শুনলেন, তারপর বললেন, আমি যদি কোনো রকমভাবে সাহায্যে আসতে পারি তাহলে নিঃসংকোচে বলুন। ও স্ত্রীর যদি কোনো মাসোহারা বা বৌদির বাবা আহমেদাবাদের রইশ লোক, সেদিকে কোনো সমস্যা নেই, তবে অন্য একটা সাহায্য চাইতে এসেছি আপনার কাছে। যে বেদেদের দলটার কাছে অসীম এই বীরেন্দ্র সিংহের খবর পেয়েছিল, তাদের খোঁজেই আমার এখানে আসা। এই ব্যাপারে আপনি যদি কোনো সাহায্য করতে পারেন। আপনারা কলকাতা শহরের মানুষেরা বেদেদের ব্যাপারে কিছুই জানেন না সনাতন সাহেব, তাই এমন একটা কথা বলতে পারলেন। এদের কোনো স্থায়ী ঠিকানা নেই, আর তাছাড়া শ্রী পঞ্চমীর মেলায় কত যে বেদের দল আসে তার কোনো ইয়ত্তা নেই। তাদের মধ্যে ঠিক কাদের থেকে প্রফেসর সাহেব খবরটা জুটিয়েছিলেন তা কে জানে। ঠিকই বলেছেন মহারাজ। সেক্ষেত্রে আপনার রাজত্বে কোথায় কবে কোন মেলা হয় তার একটা তালিকা যদি পাই তো কাজের সুবিধে হয়। সে আপনি পেয়ে যাবেন। এই মেলাগুলো থেকে ট্রেজারিতে রেভিনিউ আসে। খাজাঞ্চির কাছে সমস্ত মেলার দিনক্ষণের লিস্ট রয়েছে। ঘণ্টাখানেক অপেক্ষা করুন, আমি তাকে লিস্টের একটা কপি বানিয়ে দিতে বলছি। সরকারি কাজে যা হয়, ঘণ্টাখানেকের জায়গায় 4 ঘণ্টায় রাজার হুকুম তামিল হলো। লম্বা একফালি কাগজে গোটা গোটা দেবনাগরী হরফে প্রতিটা মেলার স্থান আর দিনক্ষণের লম্বা লিস্টি।
সেই নিয়ে রাজার অতিথিশালায় এসে আস্তানা নেওয়া গেল সেদিন। অন্ধকারে একটা ঢিল ছোঁড়ার চেষ্টা করছিলাম আমি। বেদেরা জীবিকা অর্জনের জন্য এক মেলা থেকে অন্য মেলায় ঘুরে বেড়ায় নিশ্চয়ই। সেক্ষেত্রে এই মুহূর্তে যদি কোথাও কোনো মেলা চলতে থাকে তাহলে সেখানে গিয়ে পড়তে পারলে যে বেদেদের খুঁজছি তাদের পেয়ে যাওয়াটা নিতান্ত অসম্ভব নাও হতে পারে। তা লিস্ট মিলিয়ে দেখা গেল সেই মুহূর্তে আমেলিয়া কারোঠি আর সুন্দরনগর নামে স্টেটের 3 কোণে 3খানা গঞ্জে মেলা চলছে। কোনোটাই কাছাকাছি নয়। খোঁজ নিতে শোনা গেল কোনোটার কাছাকাছি কোনো রেল স্টেশন নেই। অন্য যানবাহন ব্যবস্থারও হাল তথৈবচ। যেতে হলে একেবারে একটার বেশি মেলায় হাজির হওয়া সম্ভব হবে না। 3টে মেলার মধ্যে কোনটাকে ভিজিটের জন্য বাছা যায় তাই ভাবছি পরদিন সকালবেলায় বসে বসে। এমন সময় রাজবাড়ি থেকে এক ভদ্রলোক এলেন দেখা করতে। নিজের পরিচয় দিয়ে বললেন স্টেটের কর দপ্তরে চাকরি করেন। এইসব মেলাটেলা থেকে আয় রোজগারের ডিপার্টমেন্টটা তাকেই সামলাতে হয়। আমায় সাহায্য করবার জন্য প্রিন্স তাকে পাঠিয়ে দিয়েছেন, আর সেই সঙ্গে স্টেটের গালামোহর লাগানো একটা সার্টিফিকেট। তাতে আমাকে রাজ অতিথি হিসেবে ঘোষণা করে স্থানীয় ভাষায় লিখে দেওয়া হয়েছে স্টেটের যে কোনো প্রজা এই কাগজ দেখলে আমায় সাহায্য করতে বাধ্য থাকবে। পথে ঘাটে স্থানীয়দের কাছে ইংরেজির বদলে রাজার গালামোহরেরই দাম বেশি। ভদ্রলোকের কাছে শুনলাম আমেলিয়ার মেলাটা জৈনদের, পুজো আর্চা আর প্রবচন চলে কেবল। ওখানে বেদের দল যাবে না। কারোঠির মেলাটা একদম ছোট্ট। সুন্দরনগরের মেলাটা নাকি বিরাট। এ চত্বরের সব বেদেই নাকি ওই মেলায় একবার না একবার ঘুরে যায়। অতএব পরদিন সুন্দরনগরের দিকে রওনা হওয়াই স্থির করলাম। একে তো রাজপরিবারের গালামোহর, তাই পকেটে ইংরেজের চিঠি। যাতায়াতে কোনো অসুবিধেই হলো না। পরদিন স্টেটের দেওয়া মোটর গাড়ি আমায় এনে ছেড়ে দিয়ে গেল 60 মাইল দূরের সুন্দরনগরগঞ্জে। ওই এলাকায় মেলাগুলো খুব রঙিন হয়। শহরের সীমার বাইরে রূপেন নামের একটা স্থানীয় নদীর ধারে বিরাট মেলা বসেছে। এখনো বর্ষা নামেনি এ চত্বরে। শেষ গ্রীষ্মের বালি ভরা নদীখাতের অনেকটা ভেতর অবধি রঙিন তাঁবুর ভিড়। মাদারির খেল, পুজো পাঠ, নাচা গানা, কোনো কিছুরই অভাব নেই সে মেলায়। আমার অবশ্য সেসব আনন্দ ফুর্তি নিয়ে মাথা ঘামাবার সময় নেই তখন। ডাকবাংলোয় ঘাঁটি গেড়ে বিশাল সেই মেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বেদেদের আড্ডায় সারা দিন ধরে অসীমের একটা ছবি হাতে করে ঘুরি, যদি কেউ চিনতে পারে। 2 দিন এইভাবে ঘুরে ঘুরে কোনো কাজ না হতে 3 দিনের দিন যখন ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যাব বলে ঠিক করে ফেলেছি, এমন সময় প্রথম ব্রেকটা এলো, এবং সেটা কোনো বেদের কাছ থেকে নয়। সকালে খাবার ঘরে ট্রাউজারের পকেট থেকে অসীমের ছবিটা কি করে যেন পড়ে গিয়েছিল মেঝেতে। রুমে ফিরে আসবার খানিক বাদে ডাকবাংলোর কুক কাম কেয়ারটেকার চুন্নু মহারাজ ছবিটা হাতে করে নিয়ে এসে বলল সে অসীমকে চেনে। মাস কয়েক আগে একদিন বিকেলে ইনি এসে ডাকবাংলোয় ওঠেন। পরিচয় পেয়ে চুন্নু মহারাজ যথেষ্ট খাতিরও করেছিল। পরদিন সকালে এক বাদিয়া এসে তার সঙ্গে ডাকবাংলোয় দেখা করে। তাকে সঙ্গে করে সাহেব সেদিনই উটের পিঠে চেপে রানের ভেতর চলে যান। দিন 6 মাথায় ফের ফিরে আসেন বাংলোয়, সঙ্গে একটা ক্যাকটাসের চারা নিয়ে। জিজ্ঞাসা করতে বলেছিলেন বীরেন্দ্র মহারাজের আশ্রমে গিয়েছিলেন নাকি। চুন্নু আরও জানালো এই বীরেন্দ্র মহারাজ নাকি এক আশ্চর্য মানুষ। সুন্দরনগর থেকে উটের পিঠে 3 দিনের পথ দূরে
রানের গভীরে তাঁর আশ্রম। কোথা থেকে কবে যে তিনি সেখানে এসে বাসা বেঁধেছেন তা কেউ জানে না। তিনি নাকি মহাশক্তিধর সিদ্ধ পুরুষ। রানের ভেতর কোথায় যে তার আশ্রম তার ঠিকানা কেউ জানে না। এ মূল্যকে হাজারো কিসিমের গুজব চালু আছে তাকে আর তাঁর সিদ্ধাই নিয়ে। অনেকে বিশ্বাস করে পদ সিদ্ধাই রয়েছে বীরেন্দ্র মহারাজের। এই সিদ্ধায়ের বলে যে কোনো সাধারণ গাছকে জাদুবৃক্ষে বদলে দেওয়া যায় রাতারাতি। তারপর মন্ত্রের গুণে সে গাছকে দিয়ে তার মালিক নানান আশ্চর্য কাণ্ড কারখানা ঘটাতে পারে। অনেকে তো আবার ছেলেপুলের অসুখ বিসুখে তার নাম নিয়ে মানতও করে আজকাল। ওদিকে অবিশ্বাসীরা বলে ও নামে কোনো মানুষই নেই নাকি, সব গাঁজাখুরি। ইদানিংকালে একটা নতুন ব্যাপার নাকি ঘটতে শুরু করেছে এই এলাকায়। অসীমকে দিয়ে তার শুরু হয়েছিল। অবিশ্বাসীদের মুখ বন্ধ করার জন্যই বোধহয়। কিছুদিন হলো তিনি দু একজন করে ভাগ্যবানকে দর্শন দিতে শুরু করেছেন। যার ওপর তাঁর কৃপা হয় তাকে ডেকে আনেন এই সুন্দরনগরে। তাঁর বিশেষ দূত এখান থেকে সেই ভাগ্যবানকে সঙ্গে করে নিয়ে যায় রানের গভীরে। তারপর জাদুবৃক্ষের এক একটি চারা উপহার দিয়ে তিনি তাদের ফেরত পাঠান। বোঝা গেল সঠিক লোকের সন্ধান মিলেছে অবশেষে। সুন্দরনগরে এই ডাকবাংলো ছাড়া দ্বিতীয় কোনো থাকার জায়গা নেই। আমেদাবাদ কি জুনাগড় এলাকা হয়ে কচ্ছের রান অঞ্চলে ঢুকতে হলে সুন্দরনগর হয়েই যেতেই হবে। কাজেই কেউ কেটা কোনো ব্যক্তি যদি সেসব জায়গা থেকে রওনা হয়ে রানে ঢুকতে চান তাহলে সুন্দরনগর পৌঁছে চুন্নু মহারাজের আতিথ্য তাকে নিতেই হবে। তাই চুন্নু মহারাজকে খুঁচিয়ে খুঁচিয়ে আধ ঘন্টার চেষ্টায় গত কয়েক মাসে ডাকবাংলো ছুঁয়ে রানের ভেতরে বীরেন্দ্রের আশ্রমে যাওয়া 3 জন অতিথির সন্ধান পাওয়া গেল। প্রথমজন আমাদের অসীম, দ্বিতীয়জন কেরালার সুবিখ্যাত আয়ুর্বেদ বিশেষজ্ঞ চাকো পালক্কিয়াম একনাথ স্বামী, আর তৃতীয়জন হলেন রাজস্থানের প্রতাপপুর এস্টেটের দেওয়ান শিব সুন্দর কাক। এদের 3 জনকেই রানের ভেতর নিয়ে গিয়েছিল একজন বাদিয়া। 3 জনই দিন 6 বাদে ফিরে আসেন এক একটি জাদুবৃক্ষের চারা সঙ্গে করে। সৌভাগ্যের বিষয় অসীমের পরের 2 জন চারা নিয়ে ফিরেছেন মে মাসের 20 আর 31 তারিখে। কাজেই আশা করা যায় এখনো চরম ক্ষতি কিছু হয়ে যায়নি। ক্যাকটাসটা শিশু অবস্থা থেকে পরিণত হতে মাস 3 সময় নেয়, অন্তত অসীমের কেসে তো তাই নিয়েছে। বাদিয়ার নাম ধাম পাওয়া গেল না, কিন্তু ডাকবাংলো রেজিস্টার থেকে একনাথ স্বামী আর কাক সাহেবের ঠিকানা বের করে নিয়ে ফিঙ্গারটনকে সব জানিয়ে একটা রেডিও মেসেজ পাঠিয়ে দিলাম। সেই সঙ্গে কি করতে হবে তার খুঁটিনাটি কিছু নির্দেশ। অনুরোধ করলাম এদের সাক্ষাৎকার নিয়ে বীরেন্দ্র সিংহ এবং যে বাদিয়ার সঙ্গে তাঁরা আশ্রমে গিয়েছিলেন তার নাম ধাম আর চেহারার একটা বর্ণনাও যেন পাঠানো হয় আমায়। মেসেজটা তৈরি করার পর একবার ভেবেছিলাম সেটাকে কোডের ভাষায় পাঠাবো, কিন্তু তারপর আবার মনে হলো এই গ্রামে কার কাছেই বা রেডিও রিসিভিং সেট থাকবে, কেই বা আর সে মেসেজ চুরি করে পড়বে। ভুল ভেবেছিলাম। দিন কয়েক অপেক্ষা করবার পর ফিঙ্গারটনের ফিরতি মেসেজ এলো। একটা চারা প্রতাপপুরের মহারাজের শয়নকক্ষ থেকে উদ্ধার করে নষ্ট করে দেওয়া হয়েছে। অন্যটাকে খুঁজে পাওয়া গেছে সুয়েজের কাছাকাছি। চাকো একনাথ স্বামী তাঁর ক্যাকটাসটা উপহার দিয়েছিলেন লন্ডনের ইনস্টিটিউট অব ওরিয়েন্টাল মেডিসিনের ডিরেক্টর ডক্টর জন ফেয়ারওয়েদারকে। উপহার সঙ্গে নিয়ে ফেয়ারওয়েদারও তখন ভারত ছেড়ে জাহাজে চেপে দেশের পথে। কোনো মতেই তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে শেষমেশ
এডেন বন্দর থেকে একটা ব্রিটিশ ফ্রিগেট গিয়ে তার জাহাজ ইএম পাথফাইন্ডারকে মাঝ সমুদ্রে দাঁড় করিয়ে ক্যাকটাসটাকে সলিল সমাধি দিয়েছে। ডক্টর ফেয়ারওয়েদার নাকি সেজন্য ব্রিটিশ নৌবাহিনীর বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন জাহাজ থেকে কেবল করে। কোনো ব্যাখ্যা ছাড়াই তার ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস করবার অভিযোগ তুলেছেন। চাকো একনাথ স্বামী আর কাক সাহেব তাঁদের বয়ানে যা বলেছেন তার সারমর্ম এই রকম। বীরেন্দ্র সিংহ একজন সম্ভ্রান্ত দর্শন সজ্জন মানুষ, দীর্ঘ বলিষ্ঠ শরীর, সুন্দর মুখশ্রী। কচ্ছের রানের গভীরে ভালান্দান বেটে তাঁর আশ্রম। এর কথা তাঁরা জেনেছিলেন নিজের নিজের এলাকার আলাদা আলাদা বেদেদের মুখে। তারাই তাঁদের সুন্দরনগরে পাঠায়। সেখানে নির্দিষ্ট দিনে সখারাম নামে এক বেদে তাদের সঙ্গে দেখা করে। বীরেন্দ্র সিংহর আশ্রমে সখারাম তাদের নিয়ে গেছিল উটের পিঠে বসিয়ে, চোখ বেঁধে। ফলে রাস্তার হদিশ তাদের কাছে নেই। তবে দুজনেই এটুকু বলতে পেরেছেন, দিন প্রতি মোটামুটি ঘণ্টা 8 মাঝারি গতিতে উট চালিয়ে সুন্দরনগর থেকে গন্তব্যে পৌঁছতে ঠিক 3 দিন লেগেছিল তাদের। গাইডের কাজ করেছিল ওই সখারাম। তার বয়স 30-এর কোঠায়, মজবুত চেহারা, উচ্চতা প্রায় 6 ফিট, নাকে একটা বড়সড় আঁচিল আছে। এই পর্যন্ত দুজনের বিবরণে মিল থাকলেও খোদ ক্যাকটাসটার বিষয়ে তাদের গল্প দুটো আলাদা। চাকোকে বলা হয়েছিল 38 রকম আলাদা আলাদা ভেষজ গুণ নাকি রয়েছে গাছটার। এর সঠিক ব্যবহার করতে হলে গাছটাকে ইংল্যান্ডের কোনো ল্যাবরেটরিতে পাঠানো দরকার। অন্যদিকে কাক সাহেবকে কেবল এইটুকুই বলা হয়েছিল, এ দৈব গুণসম্পন্ন গাছ, যে বাড়িতে থাকবে সেখানে কখনো কোনো অমঙ্গল হবে না। গাছটি নিয়ে গিয়ে তিনি সেই স্টেটের মহারাজকে উপহার দেন। বোঝা যাচ্ছিল এই মহারাজটি তাঁর মৃত্যুদূত গাছটাকে যেন তেন প্রকারেণ দেশে বিদেশে ছড়িয়ে দেবার ফন্দি এঁটেছেন। তার জন্য যাকে যেমন গল্প বললে বিশ্বাসযোগ্য হবে তার কাছে তাই ফেঁদেছেন। ফিঙ্গারটন বেজায় সাবধানী লোক। আমি না করলেও তার কাছ থেকে আসা গোটা বার্তাটাই সংকেত লিপিতে ছিল। সেটা উদ্ধার করে সাদা ইংরেজিতে সাজাতে গোটা একটা দিনই কেটে গেল আমার। শুরুতে একটু বিরক্তই হয়েছিলাম লোকটার অতি সাবধানতার জন্য, কিন্তু মেসেজের সবটা পড়ে সে বিরক্তি চলে গেল আমার। নিছক কোনো গ্রাম্য ওঝার সঙ্গে লড়াইয়ে নয়। বীরেন্দ্র সিংহ যেই হোক না কেন, তাকে ছোট করে দেখা আমার পক্ষে উচিত হবে না। উল্টে এবার আমারই আফসোস হচ্ছিল, কেন আমিও আমার মেসেজটা সংকেত লিপিতে পাঠাইনি। আফসোসটা আরও বাড়ল পরদিন সকালে। মেলায় পৌঁছে সখারামের খোঁজ পেতে বিশেষ অসুবিধে হয়নি সেদিন আমার। মেলার একেবারে এক টেরেতে ডাকবাংলো থেকে কিলোমিটার খানেক দূরে রূপেনের বালি ভরা শুকনো খাতে আস্তানা গেড়েছে তার কাফিলা। খুঁজে খুঁজে সেখানে পৌঁছে দেখি তাঁবুতে কান্নাকাটির ঢেউ লেগেছে। প্রশ্ন করে শোনা গেল আগের দিন ভোর রাতে বিষাক্ত কিছুর কামড়ে মারা গেছে সখারাম। মৃতদেহের কাছে গিয়ে তার মুখের ঢাকনা সরিয়ে এক নজর দেখলাম। নাকের ওপরের আঁচিলটা বলে দিচ্ছিল ওটা সখারামেরই মুখ। টান গালে অসীমের কপালের সেই দাগ দুটোর মতো দুখানা ক্ষত চিহ্ন। হিসেব করে দেখলাম আমার সেই মেসেজটা পাঠাবার ঠিক 3 দিনের মাথায় মারা পড়েছে সখারাম। সুন্দরনগর থেকে বীরেন্দ্র সিংহের আশ্রমও ওই 3 দিনেরই পথ। ব্যাপারটা যে কাকতালীয় নয় তার প্রমাণ হলো ওই মাকড়সার দাঁড়ার দাগ। রানের গভীরে বসে আমার রেডিও মেসেজটা কেউ পড়েছে, আর তারপর
সুন্দরনগরের সঙ্গে তাদের ঘাঁটির একমাত্র যোগসূত্র ওই সখারামের মুখ বন্ধ করে দেবার জন্যে মৃত্যুদূত পাঠিয়ে দিয়েছে নিঃশব্দে। ঠিক করে নিলাম আর এক মুহূর্ত দেরি নয়। প্রথম রাউন্ডে প্রতিপক্ষের গতির কাছে হার মানতে হয়েছে আমায়। পরের রাউন্ডে আর সে সুযোগ তাকে দেব না। ডাবংলোয় ফিরেই প্রথমেই ফিঙ্গারটনকে একটা কোডেড মেসেজে সখারামের মৃত্যু সংবাদ দিয়ে বললাম, আমার সন্দেহ প্রতিপক্ষের কাছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা রয়েছে, অতএব এই অভিযান সংক্রান্ত কোনো খবর যাতে বেতার বা অন্য কোথাও প্রচার মাধ্যমে না আসতে পারে তা যেন তিনি নিশ্চিত করেন। সেই সঙ্গে এও অনুরোধ করলাম সিন্ধ প্রভিন্স থেকে যেন রান অঞ্চলকে ঘিরে নজরদারি বাড়িয়ে তোলা হয়। সন্দেহজনক কোনো কিছু নজরে পড়লে আমাকে তৎক্ষণাৎ জানাতে হবে। মেসেজ পাঠিয়ে দিয়ে সে এলাকার ম্যাপটা খুলে বসলাম। সুন্দরনগর থেকে শুরু হয়ে তার সামনে প্রায় 200 ডিগ্রি ধরে ছড়িয়ে রয়েছে কচ্ছের রান। ওর ভেতরে কিছু জায়গার নাম চিহ্নিত থাকলেও বেশিরভাগ জায়গায় ফাঁকা। তার মানে সরকারি সার্ভেয়ারদের পা তখনও পড়েনি সেসব এলাকায়। বীরেন্দ্র সিংহর ঘাঁটি কোথায় তা কেউ জানে না। অতএব পরিচিত কোনো এলাকায় যে তা হবে না তা বলাই বাহুল্য। কাজেই ম্যাপটা নিয়ে বসে চিহ্নিত এলাকাগুলো প্রথমেই বাদ দিলাম। বাকি রইল তার মধ্যের ওই নামহীন অজানা এলাকাগুলো। সেদিন বিকেলবেলা হাওয়া খেতে বেরিয়ে বাজারের পেছনে উটওয়ালাদের আড্ডায় গিয়ে ঢু মারলাম একবার। কথায় কথায় যা হিসেব পাওয়া গেল, উটের পিঠে মাঝারি গতিতে আধ ঘন্টার সফরে মোটামুটি 65 মাইল পথ যাওয়া যায়। তার মানে 3 দিনে উট ওই গতিতে যাবে প্রায় 200 মাইল। কাজেই ধরে নেওয়া যায় ম্যাপের যে ফাঁকা এলাকাগুলো সুন্দরনগর থেকে 200 মাইলের আশেপাশের দূরত্বে, তাদের কোনোখানেই লুকিয়ে আছে বীরেন্দ্র সিংহর ঘাঁটি। জানি একার পক্ষে এটাও খড়ের গাদায় ছুঁচ খোঁজারই সামিল। তো চেষ্টাটা না করে ফিরে যাবার প্রশ্ন তখন উঠছেই না। আর উটের বন্দোবস্ত করতে সমস্যা হলো না বিশেষ। জুনাগড়ে ফিরে যাওয়ার জন্য উট চাই একটা। এই কথা বলে উট ভাড়া করে আনতে পাঠিয়েছিলাম চুন্নু মহারাজকে তার চেনা এক উটওয়ালার কাছে। অচেনা লোকের হাতে উট ছেড়ে দিতে মালিকের একটু আপত্তি ছিল প্রথমে। তাই শুনে চুন্নুর হাত দিয়ে রাজার মোহর দেওয়া কাগজটা পাঠিয়ে দিতে আর কোনো সমস্যাই রইল না। 2 দিনের ভাড়ার সঙ্গে জামানত ধরে 300 টাকায় রফা হলো। কথা রইল জুনাগড় পৌঁছে নুনাই বাজার মহল্লায় উটওয়ালার বড় জামাইয়ের গদিতে গিয়ে উট ফেরত দিলে জামানতের 150 টাকা ফেরত পাওয়া যাবে। এই মর্মে একখানা হুন্ডিও বানিয়ে দিল উটওয়ালা। কোনো ঝুঁকি নিলাম না আমি। বীরেন্দ্র সিংহর মহল্লায় বসে আমার আসল প্ল্যানটা সেখানকার কাউকে টের পেতে দেবার সাহস তখন আমার নেই। সেদিন গভীর রাতে সব প্রস্তুতি সেরে ফিঙ্গারটনকে পরপর 2টো মেসেজ পাঠালাম। একটা সাংকেতিক ভাষায়, আগে থেকে ঠিক করে রাখা একটা গোপন ওয়েবলেন্থে। অন্যটা সাধারণ ইংরেজিতে আমার পুরনো ওয়েবলেন্থে। দ্বিতীয় মেসেজটায় বলা ছিল, এদিকে আর সন্দেহজনক কিছুর সন্ধান না পাওয়ায় আমি জুনাগড় হয়ে কলকাতায় ফিরে যাচ্ছি। চুন্নু মহারাজ লোকটা বেশ ভালো মানুষ। আমার জিনিসপত্র সব যত্ন করে সাজিয়ে দিল নিজের হাতে। তারপর উটের পিঠে যখন চেপে বসেছি তখন একটু দাঁড়াতে বলে ছুটে ডাকবাংলোর ভেতরে চলে গেল। খানিক বাদে দেখি তোয়ালে দিয়ে মোড়া একটা গরম পুঁটুলি নিয়ে বেরিয়ে এসেছে। আমার পথের জন্য খাবার। পুঁটলিটা হাতে নিয়ে তাকে অনেক ধন্যবাদ দিলাম। ঘড়িতে তখন রাত 3টে। 2 পা দিয়ে উটের পিঠে ধাক্কা দিয়ে
তার লাগাম ধরে একটা ঝাঁকুনি দিতেই উঠে দাঁড়ালো লক্ষ্মণিয়া। তারপর গদাই লস্করি চালে রওনা হলো ডাকবাংলোর সীমানা ছাড়িয়ে। জুনাগড়ের রাস্তায় উঠে মাইল তিনেক এসে একটা নির্জন এলাকায় পৌঁছে উটের মুখ ঘুরিয়ে নিলাম আমি। গভীর রাতে জনমনুষ্যের সাড়া নেই তখন সেই এলাকায়। জুনাগড়ের উত্তরমুখী পথ ছেড়ে কাঁটা ঝোপ ছড়ানো রুক্ষ জমি বেয়ে উট চলল শটান দক্ষিণ পশ্চিম মুখে। ম্যাপ দেখে আগে থেকেই কিভাবে খোঁজটা চালাবো তার একটা ছক বানিয়ে নিয়েছিলাম। কাজেই পথ নিয়ে সেই মুহূর্তে দুশ্চিন্তার কিছু ছিল না। আকাশে তখনও জলজল করছিল তীর ধনুক হাতে কালপুরুষ আর অসংখ্য পরিচিত নক্ষত্রের দল। সেদিকে চোখ তুলে দেখে বেশ ভরসা এলো বুকে। যতক্ষণ ওরা আকাশে রয়েছে ততক্ষণ পথ হারিয়ে বিপদে পড়ব না আমি। রুক্ষ উত্তপ্ত রান, সামনে পেছনে যত দূর চোখ চলে লবণাক্ত শক্ত প্রাণহীন জমির ওপর ধিকে ধিকে জ্বলে থাকে মরীচিকা। সূর্য যেন এই জায়গার ওপরে তার সবখানা রাগ ঢেলে দিয়েছে একসঙ্গে। সেই তীব্র উত্তাপে জ্বালা ধরায় শরীরে, তবু ওর মধ্যে দিয়েই পথ চলা। অবশ্য পথ বলতে সঠিক যা বোঝায় তার কোনো চিহ্ন নেই। প্রকৃতি যেন তার সর্বনেশে রাক্ষসে মুখটাকে খুলে ধরেছে এদেশের নিষ্প্রাণ জমিতে, যেন তার এই রাজ্যে কোনো জ্যান্ত জিনিসের ঢোকা নিষেধ। কচ্ছিৎ কোনো প্রাণী যদি ভুল করেও এসে পৌঁছায় তবে তাকে জীবন্ত ফিরে যেতে দেবে না সে। দূর অতীতে গোটা এলাকাটা নাকি আরব সাগরের জলের তলায় ছিল। ঘাগর নামের যে নদীটা এখন উত্তর রাজস্থানের মরু অঞ্চলে এসে শেষ হয়, সেই সময় তা এসে সমুদ্রে মিশত এই অঞ্চলে। তারপর এক সময় এখানকার জমি উঠে এলো সমুদ্রতল থেকে 15 মিটার উঁচুতে। সাগর পিছিয়ে গেল অনেক দূরে। ঘাগরের সব উপনদীকে গিলে ফেলল সিন্ধু আর গঙ্গা মিলে, ফলে সে নদীও গেল পিছিয়ে। শেষমেশ পড়ে রইল একটা বিস্তীর্ণ নোনতা অনুর্বর জমি। বর্ষায় তা বদলে যায় অগভীর একটা জলাভূমিতে। তার মাঝে মাঝে মাথা উঁচিয়ে থাকে তুলনায় উঁচু কিছু জমির টুকরো। স্থানীয় ভাষায় তাদের বলে বেট। বর্ষার সময় তাদের ঠিক সমুদ্রের মধ্যে মাথা জাগিয়ে থাকা কিছু দ্বীপের মতো দেখায়, আর জল শুকিয়ে গেলে ধূসর সাদাটে নোনা জমির পটভূমিতে বিচ্ছিন্ন উঁচু উঁচু সবুজ এলাকাগুলো এক একটা মরুদ্যান হয়ে জেগে থাকে। সুন্দরনগর থেকে মোটামুটি 200 মাইল মতন দূরত্ব বজায় রেখে একটা বৃত্তচাপের মতো অঞ্চল ধরে ধরে ঘুরছিলাম আমি। ম্যাপে দেখানো ফাঁকা অঞ্চলগুলোতে দাঁড়িয়ে থাকা অন্তত 4টে বেট খুঁজে পেয়েছি 3 দিনের চেষ্টায়। ম্যাপের ফাঁকা জায়গাগুলো খানিক ভরাট হওয়া ছাড়া ফল তাতে হয়নি বিশেষ কিছু। ফিরে যাবার পর সার্ভে অফ ইন্ডিয়াতে সেসব জমা দিয়ে কিছু পয়সারও আশা রয়েছে, কিন্তু আসল জায়গায় ঢুঁড়ু। বেডগুলো জনমনুষ্যহীন। তবে হ্যাঁ, পেট ভরাবার জন্য তাজা মাংসের অভাব হয়নি কোথাও। বেডগুলোতে অজস্র লার্ক পাখির ঝাঁক আছে, সেই সঙ্গে চিংকারা ব্ল্যাকবাক জাতের সুখাদ্যেরও অভাব নেই কোনো। সেদিনটা ছিল সোমবার। একা একা ঘুরে প্রায় হাল ছেড়ে দেবার অবস্থায় পৌঁছে গেছি আমি তখন। যে এলাকাটা দিয়ে সেদিন চলেছি তার ডান দিকে প্রায় 50 মাইল দূরে রেবন্তপুর নামে একটা জায়গা দেখানো রয়েছে ম্যাপে। ব্রিটিশদের বড় একটা সেনা ছাউনি আছে ওখানে। বেশ কদিন হলো দ্বিতীয় কোনো মানুষের মুখ দেখিনি। ইচ্ছে হচ্ছিল উট গড়িয়ে
রেবন্তপুরের দিকে চলে যাই। কটা দিন মানুষের মুলুকে কাটিয়ে তারপর ফের না হয় খোঁজাখুঁজি শুরু করা যাবে। যাব কি যাব না তাই ভাবছি, লক্ষ্মণিয়াকে দাঁড় করিয়ে এমন সময় চোখে পড়ল একটা বাঁ পাশ ঘেঁষে দিগন্তের একেবারে কাছে আকাশের গায়ে কিছু কালো কালো বিন্দু। দূরবীনটা তুলে চোখে লাগাতে ছবিটা পরিষ্কার হলো খানিক। শকুনের একটা বড় ঝাঁক গোল হয়ে উঠছে। বড় কোনো জীব মারা পড়েছে ওখানে। ব্যাপারটা একটু তদন্ত করে দেখতে তাড়াতাড়ি উটের মুখ ঘুরিয়ে নিলাম আমি। তারপর পায়ের গুঁতো মেরে তাকে ছুটিয়ে নিয়ে চললাম সেই জায়গাটার দিকে। জমি ক্রমশ উঁচু হয়ে উঠছিল। আশেপাশে কাঁটা ঝোপ, ছোটোখাটো গাছপালার সংখ্যা ক্রমশ বাড়ছে। বোঝা যাচ্ছিল নোনতা ঊষর মৃত্তিকা মরুর বুকে দাঁড়িয়ে থাকা আর একটা বেটের কাছাকাছি এসে পৌঁছচ্ছি। বাতাসে বুনো গাছপালার হলকা কটু গন্ধের সঙ্গে পচা মাংসের একটা গন্ধ আস্তে আস্তে বেড়ে উঠছিল। আরও কয়েক মিনিট এগিয়ে চলবার পর গন্ধটা যখন অসহ্য রকম তীব্র হয়ে উঠেছে, ঠিক তখনই সামনের একটা নাবাল মতন জমিতে দৃশ্যটা চোখে পড়ল। অতিকায় একটা মৃতদেহ কাত হয়ে শুয়ে আছে সেখানে। তাতেও তার উচ্চতা প্রায় একতলা একটা বাড়ির সমান। পচন ধরেছে তার সারা দেহে। পেটের দিকটা খোলা। শকুনের একটা দল তার ভেতর ঠোঁট ঢুকিয়ে ঢুকিয়ে ঠুকরে খাচ্ছিল। দুর্গন্ধে এলাকায় টেঁকা দেয়। অতিকায় শরীরটাকে চিনতে কোনো সমস্যাই হলো না আমার। আধুনিক পৃথিবীতে জুরাসিক যুগেরও জীব ওই একটাই দেখেছি আমি। তাছাড়া তার চৌকো আকারের বিশাল কালো কপালে চাঁদের মতো বাঁকা সাদাটে ছোপটাও তার পরিচয় ধরিয়ে দিচ্ছিল আমার কাছে। ও আমার আবলুস। দুচোখ জ্বালা করে উঠল আমার। মনে পড়ে যাচ্ছিল কিছুকাল আগে তিব্বতের তুষার মরুতে শিলাতা নামে সেই বিষাক্ত গিরিগিটিকে সঙ্গে নিয়ে অমরলতার খোঁজে অভিযানের কথা। মধ্যমা পর্বতের মাথায় তুষার কারাগারের ভেতর সেই লতার অজানা রাসায়নিকের প্রভাবে শিলাতা তার পূর্বপুরুষের রূপ ফিরে পেয়ে হয়ে উঠেছিল দানবিক অ্যাবলোসরিড, আমার আবলুস। তারপর আমাকে কাঁধে তুলে নিয়ে ব্লিজারের হাত থেকে রক্ষা করে নিরাপদ জমিতে পৌঁছে দিয়ে উধাও হয়েছিল পাহাড় বেয়ে উতরাইয়ের পথে। মস্তিষ্কের কোনো গোপন কোষে সঞ্চিত পূর্বপুরুষের স্মৃতি তবে দীর্ঘ পথ পরিক্রমা করিয়ে তাকে শেষমেশ পৌঁছে দিয়েছিল তার বহু কোটি বছর আগের পূর্বপুরুষদের এই চারণভূমিতে। তার মৃত্যুর কারণটাও আঁচ করতে পারছিলাম আমি। শেষবার যখন তাকে দেখি তার চেয়েও অনেক গুণ বড় হয়ে উঠেছে সে এই সময়টার মধ্যে। সম্ভবত অমরলতার অজ্ঞাত রাসায়নিকের প্রভাবে তার দেহটা বাড়তেই শিখেছিল শুধু। সে বৃদ্ধিকে থামাতে শেখেনি। সেই অতিবৃদ্ধি তার হৃৎপিণ্ডের ওপরে চাপ তৈরি করে একসময় স্তব্ধ করে দিয়েছে তাকে। কিন্তু আমার আবলুসকে আমি এভাবে শকুনের খাবার হতে দিতে রাজি ছিলাম না। লক্ষ্মণিয়াকে খানিক দূরে বেঁধে রেখে এসে আমি আমার কাজ শুরু করলাম। মাটিতে গর্ত খুঁড়ে তার ভেতর প্লাস্টিক এক্সপ্লোসিভের বিস্ফোরণ ঘটিয়ে কয়েকটা বড় বড় ঝুড়ো মাটির স্তূপ গড়ে নিতে ঘণ্টা দুয়েক সময় লাগলো। তারপর লক্ষ্মণিয়াকে দিয়ে সে মাটি টেনে এনে তার শরীরটাকে ঢেকে দিলাম পরম যত্নে। সবশেষে চারপাশ থেকে শুকনো ঘাসের বোঝা কেটে এনে ছড়িয়ে দিলাম সেই স্তূপের ওপরে। বর্ষার দেরি নেই আর এ অঞ্চলে। ঘাসের মধ্যে ঘুমিয়ে থাকা বীজ পাতা মেলবে সেই জল পেয়ে। সবুজ হয়ে উঠবে বিরাট ঢিবিটা। তার নিচে সবার চোখের আড়ালে ঘুমিয়ে থাকবে আমার আবলুস।
সন্ধে হয়ে এসেছে ততক্ষণে। নিজেকে ঘিরে আগুনের একটা বড় বৃত্ত তৈরি করে নিয়ে আবলুসের সমাধির পাশে শুয়ে কাটিয়ে দিলাম সেই রাতটা। পরদিন সকালে উঠে বিশ্রী একটা সমস্যায় পড়তে হলো। প্রতি রাতের মতো সেই রাতেও ঘুমোতে যাবার আগে লক্ষ্মণিয়ার সামনের পা দুটো একসঙ্গে বেঁধে চড়া করাবার জন্য ছেড়ে দিয়েছিলাম। শিক্ষিত উঠ ভোর হবার আগেই চড়া সেরে ফিরে এসে আমার মাথার কাছে ঝিমোয় বসে রোজ। কিন্তু সেদিন ঘুম ভেঙে দেখি তার কোনো চিহ্ন নেই। এমনটা হওয়ার কথা নয়। কোনো হিংস্র জন্তু থাকে না এই বেডগুলোতে। আমার ষষ্ঠেন্দ্রিয় বলছিল কোনো একটা সমস্যা আছে এখানে। সাবধান হয়ে গেলাম। এদিক ওদিক নজর ফেলতে ফেলতে অবশেষে শুকনো ঘাস পাতার আস্তরণের ওপর এক জায়গায় তার চলার চিহ্ন দেখা গেল। চিহ্নগুলো খুঁটিয়ে দেখে একটু চমকে উঠলাম। দড়ি বাঁধা জোড়া পায়ের দাগ সেখানে নেই, পায়ের বাঁধন খুলে গেছে ওর। দাগগুলো অনুসরণ করে আস্তে আস্তে এগিয়ে যেতে শুরু করলাম আমি। মিনিট 10 চলবার পর একটা নিচু মতন জমিতে গিয়ে পৌঁছলাম। ঘাসে ঢাকা মাঠ মতন জায়গাটা, তারপর ছোট বড় কাঁটা ঝোপ ছড়িয়ে আছে ইতিউতি। সতর্ক চোখে চারপাশের ঝোপঝাড়গুলোর দিকে নজর ফেলতে ফেলতে চললাম। মাঝে মধ্যেই এদিক ওদিক ঝোপঝাড়ে তার লতাপাতা টেনে ছিঁড়ে খাওয়ার চিহ্ন চোখে পড়ছিল। আন্দাজ করছিলাম বেটের দক্ষিণ সীমান্তের দিকে এগিয়ে চলেছে সে। খানিক বাদে লক্ষ্মণিয়ার চিহ্ন খুঁজতে খুঁজতেই হঠাৎ অন্য একটা জিনিস নজরে পড়তে বুঝলাম লক্ষ্মণিয়ার খোঁজ পাই বা না পাই, যে উদ্দেশ্যে এই মুলুকে আসা খড়ের গাদার সেই ছুঁচটার সন্ধান পেয়ে গেছি। বাবলার একটা ঝোপের আড়ালে নজরের প্রায় অলক্ষ্যে গজিয়ে উঠেছে অসীমের সেই প্রাণঘাতী ক্যাকটাস। গাছটা পরিণত, তার মাথায় রক্তের গোলার মতন সেই লাল টকটকে কুঁড়ি, আর সেই নিস্তব্ধ পাখি না ডাকা সকালে প্রায় 15 ফিট দূরত্ব থেকেও কানে আসছিল তার ভেতর জেগে ওঠা মৃদু খরখর শব্দটা। মুহূর্তে ওই ক্যাকটাসটা বাদে দুনিয়ার আর বাদ বাকি সব কিছুর কথা মুছে গেল আমার মাথা থেকে। হাতুড়ি মশাইয়ের সঙ্গে স্পেসিমেন কালেকশনে বেরিয়ে প্রথমবার খালি হাতে শঙ্খচূড়ের মুখোমুখি হবার মুহূর্তটার উত্তেজনা ফের ফিরে আসছিল আমার শরীরে। অভ্যস্ত হাতে পিঠে বাঁধা ঝোলা থেকে দুটো কোনই অবধি ঢাকা ক্যাম্বিসের গ্লাভস, চোখে ঢাকা গগলস আর কপাল অবধি নামানো ক্যাম্বিসের বেড়ে ক্যাপ পরে নিলাম। তারপর বাবলার একটা কাঁটাওয়ালা লম্বা ডাল কেটে নিয়ে খানিক দূর থেকে ক্যাকটাসটার গায়ে জোরে জোরে ঘা দিলাম কয়েকটা। প্রায় হাতে নাতে ফল পাওয়া গেল। ফট করে একটা শব্দ করে ফেটে গেল ক্যাকটাসের গোলাকার শরীর। তার থেকে ধোঁয়ার মতো বের হয়ে এলো অগণিত স্পোর, আর বিস্ফোরণের ধাক্কাটাকে কাজে লাগিয়ে তার ভেতর থেকে বিদ্যুতের মতো ছিটকে বেরিয়ে এলো একটা লাল কালো জীব। তার উপরের লক্ষ্য আমার মাথাটা। তৈরি ছিলাম, হাত দুটো উঁচু করে হাঁটু ভাঁজ করে বসে পড়লাম মুহূর্তের মধ্যে। লক্ষ্যভ্রষ্ট জীবটা এসে শটান আছাড় খেল আমার গ্লাভস পরা জোড়া হাতের তালুতে। তার শক্তিশালী দাঁড়া দুটোর আক্রমণকে স্বচ্ছন্দে রুখে দিয়েছে আমার গ্লাভসের পুরো ক্যানভাসের আবরণ। তারপর তাকে নড়বার সুযোগ না দিয়ে আঙুলের ফাঁকে আটকে ফেলে নামিয়ে এনে ভালো করে দেখলাম আমার শিকারকে। একেবারেই নতুন কোনো প্রজাতির মাকড়সা এটা। আমার পরিচিত কয়েক হাজার প্রজাতির কারো সঙ্গেই এর চেহারা পুরোপুরি মেলে না, আর জীবনচক্র তো মেলবার প্রশ্নই নেই। ক্যাকটাসের ভেতর থাকতেই ডিম পারবার জন্য তৈরি হয়ে গেছে সে। কুচকুচে কালো পেটের তলায় সুপুষ্ট সেই ডিমের থলি আটকানো। আমার আঙুলের ফাঁদে আটকা পড়ে অসহায়ভাবে তার লাল কালো পার দাঁড়াগুলো নাড়াচ্ছিল সে। বড়সড় চেহারা, গায়ে জোর আছে বেশ। আঙুল দিয়ে রীতিমতো চাপ দিয়ে রাখতে হচ্ছিল তাকে স্থির রাখবার জন্যে। হাত নাড়ালে তার পায়ের কালোর ওপর লাল দাগগুলো চিকমিক করে উঠছিল এক একবার।
বারবার তার সেই রক্তিম ঝলক দেখে আমি তার নাম দিয়েছিলাম ব্লাশ স্পাইডার। তারপর ডান হাতের মুঠোয় তাকে সাবধানে ধরে রেখে বাঁ হাতে ব্যাগ থেকে সূক্ষ্ম নাইলনের জালে তৈরি একটা থলে বের করে এনে তার ভেতরে চালান করলাম আমার ব্লাশ স্পাইডারকে। থলের মুখে সুতোটা টেনে বন্ধ করতেই নির্জন উপত্যকাটা হঠাৎ হাততালির শব্দে ভরে উঠল। চমকে পেছনে ফিরে দেখি সেখানে হঠাৎ 4 জন মানুষ এসে উদয় হয়েছে। কালো মুখোশের মুখ ঢাকা তাদের। আমি ঘুরে তাকাতেই তাদের মধ্যে একজন এসে আমার পেছনে পজিশন নিল। প্রায় সঙ্গে সঙ্গেই পিঠের ওপর ছুরির ধারালো ফলার খোঁচা খেয়ে বুঝলাম বেকায়দায় পড়েছি। দলের সবচেয়ে লম্বা মানুষটা এবার তার মুখোশটা সরালেন। মাঝবয়সী লোক, সুপুরুষ চেহারা, উন্নত কপাল, বুদ্ধিদীপ্ত চোখ, চিবুক, দুধে আলতায় গায়ের রং, হাবে ভাবে আভিজাত্য আর রাজকীয় দম্ভ যেন চুইয়ে পড়ছে। দৃঢ় পদক্ষেপে আমার সামনে এগিয়ে এসে ডান হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, ভালান্দন বেটে স্বাগত। আমি বীরেন্দ্র সিংহ। আপনার পরিচয়? তাঁর বাড়িয়ে ধরা হাতটাকে উপেক্ষা করে কোনো ভূমিকা ছাড়াই ঠান্ডা গলায় বলে ফেললাম, প্রফেসর অসীম দত্ত নামে এক ভদ্রলোক আপনার উপহারের দাঁড়ায় খুন হয়েছেন মাত্র কদিন আগে। তিনি আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আপনার সঙ্গে হাত মেলাতে আমি এখানে আসিনি বীরেন্দ্র সিংহ। এক মুহূর্তের মধ্যে বিভিন্ন ভাবের একটা মিশ্রণ যেন খেলা করে গেল তাঁর মুখে। সংক্ষেপে দুর্ঘটনাটার একটা বিবরণ দিয়ে বললাম, এইভাবে মানুষদের খুন করে কি লাভ আপনার? প্রায় ধ্যানস্থ হয়ে আমার কথা শুনছিলেন বীরেন্দ্র সিংহ। কথা শেষ হতে আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে এগিয়ে এসে আমার হাত থেকে ডিমসহ ব্লাস্ট স্পাইডার ভরে রাখা নাইলনের থলিটা তুলে নিলেন তিনি। দলের অন্য একজন ততক্ষণে আমার পিঠের ঝোলাটা খুলে নিয়েছে। আর একজন একটা পেট্রোলের জারিকান থেকে চারিদিকে তেল ছড়াচ্ছিল। হাত তুলে তাকে নিষেধ করলেন বীরেন্দ্র সিংহ। আগুন জ্বালাবার কোনো দরকার হবে না জীমুতবাহন। মাকড়সা ডিম ছাড়তে পারেনি, কাজেই ক্যাকটাসের স্পোর থেকে চারা বেরোলেও সমস্যা হবে না। ওর ভেতর আস্তানা করার জন্য মাকড়সার হ্যাচলিং না থাকলে মিষ্টি রসের লোভে অন্য পোকামাকড়ই ওদের সদ্গতি করে দেবেখন। আর না দিলেও। আমার প্রশ্নটার জবাব কিন্তু আপনি এড়িয়ে যাচ্ছেন বীরেন্দ্র সিংহ। কি পেলেন আপনি একজন নিরীহ পণ্ডিত মানুষকে এভাবে খুন করে? পেয়েছি অনেক কিছু। প্রফেসর নিজের প্রাণ উৎসর্গ করে আমার মিশনটাকে এক ধাক্কায় অনেকটাই এগিয়ে দিয়ে গেলেন। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি। মিশন মানে যুদ্ধ। কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, তার চেয়ে অনেক বড় এক শত্রুর সঙ্গে। চাপা উত্তেজনায় কপালের রোগ দুটো দপদপ করছিল তার। ফর্সা মুখটা লাল টকটকে হয়ে উঠেছে। এ যুদ্ধে জয় আমাদের হবেই। এতদিনে তার প্রথম চিহ্ন দেখা দিয়েছে। জয় মা ভবানী। ভারতবর্ষের অন্যতম প্রধান শহর কলকাতার বুকে এমন একটা ঘটনা ঘটে গেল, কিছু করতে পারলো তোমাদের সর্বশক্তিমান ইংরেজ সরকার? তবে এ তো কেবল একটা উদাহরণ। এবারে পর পর একই রকম আরো দুটো দুর্ঘটনা ঘটবে বন্ধু। তার একটা ঘটতে চলেছে ফিরিঙ্গির দাস এক করদ রাজ্যের রাজপ্রাসাদে, আর অন্যটা ঘটবে সাগর পেরিয়ে খোদ সাদা চামড়াদের নিজের দেশে। ভয় পাবে ওরা। হাজার কামান বন্দুকেও এ আক্রমণের গতিকে আটকাতে পারবে না। আর তারপর শুরু হবে আসল যুদ্ধ। লক্ষ লক্ষ ক্যাকটাস, আর তাদের ভিতরে লুকোনো আমার বিষাক্ত পোষ্যরা। পৃথিবীর কোনো বিষে ওদের মৃত্যু নেই। ওই শয়তান ইংরেজদের ভুবন জোড়া সাম্রাজ্যের প্রত্যেকটা গ্রাম শহরে ওরা পৌঁছে যাবে। তারপর আমার দেওয়া শর্ত না মানলে পৌঁছবার 3 মাসের মধ্যে। গোটা পরিকল্পনাটা এবার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছিল আমার। অসীম, একনাথ স্বামী আর কাক সাহেবকে ডেকে এনে
মৃত্যুদূতের চারা উপহার দেওয়াটা আসলে ষড়যন্ত্রের প্রথম ধাপ। ব্রিটিশ সাম্রাজ্যের 3টে অঞ্চলে পরপর এই রহস্যময় মাকড়সার আক্রমণ ঘটে গেলে স্বাভাবিকভাবেই মানুষ এর গুরুত্ব সম্পর্কে সচেতন হয়ে উঠবে, একে ভয় পেতে শিখবে। তারপর মাকড়সাবাহী ক্যাকটাসের অসংখ্য চারা টার্গেট এলাকাগুলোতে ছড়িয়ে দিলেই কাজ শেষ। জীবগুলো আসলে 3 মাসের সময় দেওয়া একটা বায়োলজিক্যাল টাইম বোমা। একবার বংশবৃদ্ধি শুরু করে দিতে পারলে প্রতি 3 মাসে বহু গুণ করে বাড়তে থাকবে ওদের সংখ্যা। অঙ্গুষ্ঠীলতার রসে যে জীব মরে না, তাকে মানুষের তৈরি কোনো বিষাক্ত রাসায়নিকে মারতে পারবে বলে আমার মনে হয় না। অজস্র জনবসতি বিনা প্রতিরোধে শ্মশান হয়ে যেতে পারে এদের দৌরাত্মে। কিন্তু প্রশ্ন হলো, কেন? কিসের লোভে একজন প্রতিভাধর মানুষ এত আঁটঘাট বেঁধে এমন একটা নৃশংস খেলায় নামবে? আর সবচেয়ে বড় কথা, লোকটা বলছে তার দেওয়া শর্ত না মানলে তবেই এ বিপদটা ঘটবে। তার মানে শর্ত যদি মেনে নেওয়া হয়, তাহলে প্রয়োজনে ওই ছড়িয়ে দেওয়া মাকড়সা বাহিনীকে আটকাবার কোনো গোপন কৌশলও তার কাছে রয়েছে। সে ক্ষমতারই বা উৎস কি? এই প্রশ্নগুলোর উত্তর না পেলে একে রোখা সম্ভব নয়। মালিক, এই গুপ্তচরটাকে নিয়ে এখন কি করব? হুকুম করুন, এর কলজেটা ফুঁড়ে নিয়ে এখানেই শরীরটা। অস্ত্র সরিয়ে নাও যোগেশ্বর, আমরা এখন ডেরায় ফিরে যাব। একে আমার কিছু প্রশ্ন করার আছে। ভালান্দান বেটের দিক চিহ্নহীন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে আমাদের 5 জনের দলটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল তার কেন্দ্রীয় এলাকার দিকে। যোগেশ্বর, নিরাপত্তা বেষ্টনীর বাইরে তোমার এবং নিম্বারামের অজান্তে একটা ক্যাকটাস জন্মালো কি করে? শুধু তাই নয়, জন্মাবার পর দীর্ঘ 3 মাস তোমরা তার সন্ধান পেলে না। তাতে ফুল ধরল। সৌভাগ্যক্রমে এই আগন্তুক আজ সঠিক সময়ে এখানে এসে না পৌঁছলে যে অঘটনটা ঘটত, তাতে আমাদের গোটা পরিকল্পনাটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারত। প্রায় অলৌকিক দক্ষতায় ইনি মাকড়সাটাকে ডিম ছাড়বার আগেই বন্দি করতে পেরেছেন। তা না হলে এই এলাকায় অজস্র ক্যাকটাসের চারায় এ ডিম ছড়িয়ে পড়লে কি ঘটতে পারত তার কোনো ধারণা আছে তোমার? এই বেটের পাহারা ও নিরাপত্তার দায়িত্ব তোমাদের দুজনের হাতে। সেই কর্তব্যে অবহেলার শাস্তি কি হওয়া উচিত? যোগীশ্বর নামের লোকটা ফ্যাকাশে মুখে ঘুরে দাঁড়িয়ে হাঁটু মুড়ে তার সামনে বসে পড়ে বলল, মাফি মালিক। ক্ষমা ক্ষমা তোমাদের আমি এ যাত্রায় করব যোগীশ্বর। এতদিন বিশ্বস্তভাবে আমার সেবা করেছ, কিন্তু কর্তব্যে এই অবহেলার প্রায়শ্চিত্ত তোমাদের করতে হবে। আজ থেকে আগামী 3 দিন ধরে আহার বা বিশ্রাম না করে সমস্ত বেট তোমরা দুজন তন্ন তন্ন করে খুঁজে দেখবে। আর কোথাও তোমাদের অন্যমনস্কতায় এমন কোনো দুর্ঘটনার সূচনা হয়ে থাকলে তাকে নির্মূল করবে। 25টা ভাগকে সঙ্গে করে নিয়ে যাবে। তাদের মধ্যে একটাও যদি উড়ে পালায়, আহত হয় বা কোনো কারণে মারা যায়, তবে প্রাণ দিয়ে তার মূল্য চোকাতে হবে তোমাদের। এখন দূর হও আমার চোখের সামনে থেকে। নিম্বারামকে খবর দাও, আশ্রমে পৌঁছে যেন তোমাদের দেখতে না পাই। কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি না করে যোগেশ্বর দল ছেড়ে আগে আগে ছুটল। দেখতে দেখতে সামনের ক্রমশ উঁচু হয়ে যাওয়া জমিটার ওপারে অদৃশ্য হয়ে গেল তার শরীরটা। শুনছিলে 20 বৈদ্য সিরিজের দ্বিতীয় অভিযান মৃত্যুদূতের প্রথম পর্ব। কাহিনী দেবজ্যোতি ভট্টাচার্য। 20 বৈদ্যর ভূমিকায় ছিলেন শ্রী শঙ্করী প্রসাদ মিত্র। কথক ও যোগেশ্বরের ভূমিকায় ছিলাম আমি অনুভব। নিম্বারামের চরিত্রে ছিল রক্তিম।
বীরেন্দ্র সিংহর চরিত্রে ছিল ইন্দ্রনীল, সুকল্যাণের চরিত্রে ছিল আসঞ্জন, টুনুর চরিত্রে ছিল অর্ণব, ডক্টর অসীম দত্তর চরিত্রে ছিল স্নেহাদ্রি, রেবা দত্তর চরিত্রে ছিল পিয়ালি, ইন্সপেক্টর ভবেশের চরিত্রে ছিল রণদীপ, ডেভিড ফিঙ্গারটনের চরিত্রে ছিল পার্থ এবং প্রিন্সের চরিত্রে ছিল অভিযান। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টি করেছে ঋদ্ধিমান, নির্দেশনা ও নাট্যরূপে আমি অনুভব। বিশেষ সহযোগিতায় ছিল লিও, পোস্টার ডিজাইন করেছে প্রীতম দেব। তাহলে কেমন লাগলো মৃত্যুদূতের প্রথম পর্ব জানাতে ভুলো না কমেন্ট করে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা প্লিজ লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে দাও, আর তার পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। তাহলে দেখা হচ্ছে গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্বে। নমস্কার।